How do I know whether the recording has actually started or not? Anyways. Yes, it started. It started. Okay, there is now a tag that is written, you are recording this meeting. Be sure to let everyone know that. Okay, fine. So the concept was all about the muscular system. এবার আস্তে আস্তে within say by today, if it will not be possible by today, but by the next class আমাদের মাসলের ব্যাপারটাকে wrap up করতে হবে. But to brief these things out, a short recollections করে নি, তারপর detailings আসছি. সেটা হচ্ছে every muscles would be having minimum of 2 ends. One end is the origin, another end is the insertion. These are all technical names. ব্যাপারটা কিরকম হয়? না, suppose if this is my arm, right? এখন movement যখন হতে হবে, তখন movement তো it is not possible to move this arm anywhere across this stretch. Movement কোথা থেকে হবে? Wrist থেকে movement হতে পারে, elbow থেকে movement হতে পারে, but elbow এবং wrist এর মধ্যে যে স্ট্রেচটা রয়েছে এখান থেকে কি মুভমেন্ট পসিবল? Not at all possible. তার মানে কেন? Why is that not possible? Because there is no presence of joints here. Only where joints are present, movement is possible in those locations only. Now, since a muscle, when it is contracting, it is bringing one part closer to the other part. Actually, contraction মানেটা কি বোঝায়? Contraction মানে সকলে দেখছি ভিডিও গ্র্যাজুয়ালি অফ করে দিচ্ছ, তো প্লিজ কিছুক্ষণ অন করো, আবার আরেকজনকে পার্সোনালি জানিয়ে দাও যে তুমি অফ করছো, তো আরেকজনকেও একজন অন করো, কিন্তু কারণ না কারোর ভিডিওটা অন থাকুক। ওকে, দ্যাট ইজ আ কাইন্ড অফ প্রুফ দ্যাট ইউ আর প্রেজেন্ট in the class and you interacted in the class. Since this entire session is getting recorded, it is very necessary that your interactions, your doubts, everything is getting recorded, right? So এটা কিন্তু তোমাদের অ্যাসেসমেন্টে কাজে দেবে। I mean to say, তোমরা কতটা অ্যাক্টিভলি ক্লাসে পার্টিসিপেট করছো, কতটা মন দিয়ে শুনছো, কতটা ভাবছো, এভরিথিং ইজ গেটিং রেকর্ডেড বাই ইয়োর অ্যাক্টিভিটি। এবং তোমরা যদি ভিডিওটা অফ করে রাখো, তাহলে তো তোমাদের এই প্রুফগুলোই তোমরা ইচ্ছাকৃতভাবে নষ্ট করছো। সুতরাং যত ভিডিও অন করে রাখবে তোমাদের বেটার, তোমরা আরো বেটার অ্যাসেসড হবে। তোমাদের মার্কস বলো বা তোমাদের যে পারফরমেন্স বলো, এগুলো আরো বেটার লেভেলে কাউন্টেড হবে, ঠিক আছে? তো সেই জন্যই আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি ভিডিওটা অন রাখো। So everybody has started turning their videos on and that's a very good sign. Keep it on. Anyways, what I was trying to say is that whenever there is a movement should always occur across a joint. যেটা আমি আগে এক্সাম্পল দিলাম, আমি এইখানে কোনো জায়গায় মুভ করতে পারবো না, বাট আমি রিস্টে মুভ করাতে পারি, আমি এলবোতে মুভ করাতে পারি। আমি যেমন দরজা জানলার এক্সাম্পলটা খুব দিয়ে থাকি, মানে আমি যদি এইটা যদি একটা টোটাল যদি ধরে নিচ্ছি একটা ডোর হলো, ডোরটাকে আমি মুভ করাতে পারি টোটালটা, কিন্তু কোনো একটা দরজার মাঝখান থেকে কি মুভ করাতে পারি? যদি জয়েন্টস না থাকে সেটা মুভ করানো সম্ভব। সুতরাং সিঙ্গেল প্যানেল ক্যানট বি মুভড, ওকে, বাট হিঞ্জ যেখানটা রয়েছে, যেখানে জয়েন্টটা রয়েছে, আই মিন বিটুইন দ্য ফ্রেম অ্যান্ড দ্য পেন অফ দ্য উইন্ডো, সেই যে জাংশনটাতে যেখানে কবজাটা রয়েছে, সেখানে মুভমেন্টটা ইজ পসিবল। এখন যখন একটা দরজা বা জানলা মুভ করছে, ফর এভরি মুভমেন্ট উই নো উই শুড হ্যাভ টু ইম্পার্ট সাম অ্যামাউন্ট অফ ফোর্স। আমি ধাক্কা না দিলে বা না টানলে দরজা জানলা বন্ধ খুলতে পারবো? আমি চুপচাপ বসে রইলাম, দরজা জানলা বন্ধ হয়ে গেল অটোমেটিক, সেটা তো হয় না, একটা ফোর্স লাগবে। ঠিক সেরকমই আমাদের এই বডিতে যে মুভমেন্ট গুলো হচ্ছে, এই বডি মুভমেন্ট গুলো ইজ অকারিং বিকজ অফ সাম অ্যামাউন্ট অফ ফোর্স ইন ইট, কারেক্ট? এই ফোর্সটা আসছে কোত্থেকে? হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস ফোর্স? দ্য সোর্স অফ দিস ফোর্স ইজ দ্য মাস্কুলার কন্ট্রাকশনস। কন্ট্রাকশন কথাটার মানে কি? শর্টনিং। কন্ট্রাক্ট মানে ছোট হয়ে যাওয়া, ওকে? সাপোজ সে এত লম্বা একটা জিনিস রয়েছে, এই জিনিসটা যদি এরকম সাইজের হয়ে গেল, মানে কি দুটো এন্ড কাছাকাছি চলে এলো, আমরা বলতে পারি দ্যাট দিস ইজ কন্ট্রাকশন, দিস ইজ দ্য কন্ট্রাক্টেড স্টেট। বাট ইন দ্য context of muscular contractions, both these ends doesn't come close to each other, rather it's one end that come close to the other end. দেখো আমি এইটাকে কিন্তু ফিক্সড রেখেছি, আমার এই হাতটাকে ফিক্সড রেখেছি, এই হাত থেকে ফিক্সড রেখে আরেকটা এন্ডকে আমি
কাছে নিয়ে আসছি। একটা লাইভ এক্সাম্পল দিই। ধরো আমি একটা কিছু জিনিস তুলছি, লিফট করছি। এই যে লিফটিং যে মোশনটা হচ্ছে, এই লিফটিং মোশনে কি আমার উপরের হাতটা নিচের হাতের কাছে আসছে, নাকি নিচের হাতটা, নিচের অংশটা উপরের হাতের কাছে যাচ্ছে? নিচেরটা উপরের কাছে যাচ্ছে, রাইট? নিচেরটা উপরে গেছে। রাইট। তার মানে কি দাঁড়াচ্ছে যে যে মাসেলস গুলো আপার আর্মের সাথে লোয়ার আর্ম বা ফোর আর্মকে যে মানে যে কমিউনিকেট করে রেখেছে, যেটাতে স্ট্রেচড হয়ে রয়েছে, সেই মাসেলটা কিন্তু দুই দিক দিয়ে কন্ট্রাক্ট করছে না, দুই দিক দিয়ে ছোট হচ্ছে না। ইট ইজ অনলি গেটিং শর্টেন্ড অ্যাট ওয়ান পয়েন্ট। একদিকটা মুভ করছে আর এক দিকটা মুভ করছে না। কোন দিকটা মুভ করছে? when I am lifting my arm, it is the forearm that is moving towards the upper arm, but the upper arm is being fixed, is remaining static. বোঝা গেল? ক্লিয়ার? কথা বলবে, হ্যাঁ, তোমরা যত কথা বলবে তত তোমাদের পার্টিসিপেশন বোঝা যাবে আরো। ওকে, সো মুভমেন্ট যখন হচ্ছে, মুভমেন্ট হচ্ছে ফোর আর্ম টুয়ার্ডস দ্য আপার আর্ম। এই কনসেপ্টটা দিয়ে আমি কি বোঝাতে চাইছি না, ফর এভরি মুভমেন্ট দেয়ার আর টু ডিস্টিংক্ট পয়েন্টস অফ হুইচ one point move towards the other. Technically, দুটো point is having two different names. The point which is moving is known as the point of insertion. আমি একটু ব্র্যাকেটে লিখি, I mean ব্র্যাকেট ভুল বললাম, বোর্ডে লিখি। হ্যাঁ, তোমরাও পাশাপাশি কিছু কিছু জিনিস নোট ডাউন করো, আদারওয়াইজ মেসড আপ হয়ে যেতে পারে। বোর্ডটা খুলছে, দু এক সেকেন্ড ওয়েট করো, আমি স্ক্রিন শেয়ার করছি, আমার বোর্ড শেয়ার করছি। এখানে আমার লিখতে কোনো অসুবিধা নেই, ছবি দেখাতে অসুবিধা নেই, এভরিথিং ইজ আপ এন্ড হাই। Okay, how to share it? Okay, fine now. Share content. Windows. Is my shared window now visible? Window দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. It's visible. So what is the term that I used? That is insertion. Okay. To diagrammatically, if I have to represent it, suppose say this is bone 1, thoda jak this is the humerus, and this is the bone 2. Consider that this is the set of the two bones present in the forearm. Forearm এ তো দুটো বোন থাকে নাকি? মনে আছে দামগুলো কি? Bone 2, forearm bones বলে লিখছি। Correct. Radius and ulna, correct. Okay. Sorry, sir. Radius and ulna, আমি শুনলাম humerus, তাই জন্য কারেকশন করে দিলাম। Okay, and upper arm bone. Upper arm bone. সেটা কি? humerus. Forearms bones একসাথে করে আমি radius and ulna বলছি। কনসেপ্টটা কি দিতে চাইছি? কনসেপ্টটা হচ্ছে একটা মাসল রয়েছে। Okay, this different color is representing what? The muscle. So when there is a motion that would bring the forearm towards the upper arm, তার মানে এটা কি? আমি layman's language এ বলতে পারি lifting of forearm, but technical language যদি বলতে হয়, this particular motion is known as flexion. F-L-E-X-I-O-N. This is the flexion meeting. Okay, flexion. Now flexion brings the forearm towards the upper arm. That means the direction of movement is like this. Okay. Now in this muscle, consider that this name of this muscle is, technical নামটা বলে দিচ্ছি, এই যে মাসলটা সেটা হচ্ছে brachioradialis.
BRACHIO RADIALIS. Brachioradialis is the brachia means the upper arm or the arm in general, and radialis name has been derived from this radius bone. Okay, now when this brachioradialis will contract, in that case, the 2 points of attachment. Point number 1, I will call this as the insertion. And point number 2, I would rather call this as the origin. Right? আমি কিন্তু পুরো উল্টোটা বলছি অ্যাকচুয়ালি, যেহেতু আমি ইনসার্শনটাকে লিখে ফেলেছি, so I have pointed it this way. So let's now correct this. This is the origin. Origin তাহলে কোনটা? যেটা মুভ করে না, I mean muscle attachment which is static in a movement. That is the origin. Okay, and the muscle which attachment which is moving, this point is the insertion. বোঝা গেল তো origin and insertion এর ডিফারেন্সটা কি? Is this clear? Everybody has turned their videos on. Yes, sir. So Yes, not sir. possible for me to find Yes, out sir. whether you. Okay, so Yes, sir. the rule is that the insertion will always move towards the origin. So that is the rule number 1. Rule 1 is that insertion will move towards the origin always. ঠিক আছে? Muscles are arekta feature, এই diagramটা থেকে very clear. That is, a muscle is spanning across a joint. What did I say? The muscle always span at least one joint. This is a necessity. এই যে rule number 2 যেটা বললাম, এটা আবশ্যিকভাবে প্রয়োজন. Why is this প্রয়োজন? Let me even explain. Hello, sir. হ্যাঁ, hello. বলছি কি ওই insertion or second muscle always ওটা কি moves নাকি? Muscle will move towards No, no, the no. origin. Insertion will move towards the origin. Second point. Muscle always span, SPAN, span. Span মানে বিস্তার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? কতটা জায়গা জুড়ে থাকবে, that is the meaning of this word span. So muscle always span at least one joint. মানে more than one joint also can be there. কিন্তু লিস্ট একটা মিনিমাম জয়েন্ট হতে হবে। সেই এক্সপ্লেনেশনটা কেন? ধরো আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন কনসিডার করছি। So in the hypothetical situation, I'm considering that there are no joints. So if this is a single bone, a muscle is spanning. Let me use that same color to draw the muscle. So hypothetically, I'm considering that this particular muscle is spanning across no joint. So this is one single bone. এখন just now we came to know that any movement is possible only at the location of a joint. Joint ছাড়া movement possible নয়. That is what you came to know. একটা মাসল যদি এই রকম অ্যারেঞ্জমেন্টে থাকে যে একটাই বোনের এক সাইডে আবার সেম বোনের অন্য সাইডে মাসলটা অ্যাটাচড, তাহলে এই মাসলটার কি অ্যাকচুয়াল কোনো ফাংশন হলো? মুভমেন্ট কি হতে পারবে এই মাসলটার কন্ট্রাকশন করলে পর? স্যার হ্যাঁ, হবে না স্যার। এক্স্যাক্টলি। স্যার সেই জন্য যেহেতু এটা হবে না, যেহেতু এটা ইম্পসিবল, সেই জন্য দেয়ার ইজ দ্য রুল 2 যে অন্তত একটা জয়েন্ট মিনিমাম অ্যাট লিস্ট ওয়ান জয়েন্টকে স্প্যান করতে হবে একটা মাসলকে, আদারওয়াইজ দ্য ভেরি পারপাস অফ মাসল ইজ লস্ট।
Clear? Do you now understand why this rule 2 is present? Yes, sir. Yes, sir. Yes, sir. And Yes, sir. rule 3. Rule 3. Muscle always would contribute to a motion. মানে বডির যে কোনো জায়গাতে কোনো না কোনো মোশন যদি পাই, আমাকে ধরে নিতে হবে সেই মোশনের ব্যাকগ্রাউন্ডে একটা মাসেলের কন্ট্রিবিউশন রয়েছে। ঠিক আছে, আদারওয়াইজ মাসেলটা থাকার কোনো প্রয়োজনই নেই। সো মাসেল উড অলওয়েজ contribute to a motion of a very specific type. What do I mean by this word of a very specific type? Let me again explain with the help of this diagram. Here the muscle that I have named is brachioradialis, and the brachioradialis can cause only one specific type of motion, and that specific type of motion is written here as flexion. Okay, this same muscle cannot cause any other motion. That means what? The motion that would be contributed by this muscle is a highly specific motion. মানেটা কি হলো? আমি একটা ডটেড লাইন দিয়ে আর একটা কন্ডিশনকে দেখাচ্ছি যেখানে অলরেডি এই মাসলটা কন্ট্রাক্ট করে রয়েছে, রাইট? সো if this dotted form presents these bone 2 in the flexed state, মানে কন্ট্রাকশন মাসলটা হয়েছে, মাসল কন্ট্রাকশনটা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এই ডটেড লাইনটা দিয়ে দেখাচ্ছি যে এই ব্রাকিওরেডিয়ালিস ইন দ্য কন্ট্রাক্টেড স্টেট। বুঝতে পারছো সকলে? দেখি সেপারেটলি সাইডে আঁকলে পরে বেটার হয়। একটু আইবা বলবে? আমি একটা সাইডে ডায়াগ্রাম আঁকি, তাহলে কনফিউশনটা বোধহয় কম হবে। ঠিক আছে, পাশের ডায়াগ্রামটা রইলো, ওইটার কন্ট্রাস্টেই পাশের ডায়াগ্রামটা কি এঁকেছিলাম, একটা বোন, সরি বোনটার জন্য আমি ব্লু কালার ইউজ করছি। একটা বোন রয়েছে, বোন 1, সেটা আমি অপারাম হিউমেরাস যা আছে সেটাকে ধরে নিচ্ছি, আমি শুধু মানে বোন 1 কথাটা লিখছি। ওকে, আর বোন 2টাকে আমি এখন কি করে দেখাচ্ছি? ডটেড লাইনস দিয়ে বোন 2টাকে দেখাচ্ছি। তার মানে এটা কি? বোন 2টা এখন ক্লোজ হয়ে গেছে। This is the bone 2. Bone 2 has now come closer to the bone 1. কি করে ক্লোজার এলো? Because of the contraction of this brachioradialis muscle. তো এইটা ডটেড লাইন দিয়ে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে contracted form of the brachioradialis. ঠিক আছে, আমি হাতটাকে এরকম ভাবে ফোল্ড করে নিয়েছি, মানে এলবো জয়েন্টের থেকে আমি ফোল্ড করে নিয়েছি। সেই অবস্থাতে ব্রাকিওরেডিয়ালিস কন্ট্রাক্ট করে রয়েছে, আর বোন 2 বোন 1 এর এখন ক্লোজ চলে এসেছে। ঠিক আছে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট? Yes, sir. এই অবধি বুঝলে? Sir, এখন yes, কোয়েশ্চেনটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ Sir, হ্যাঁ, বুঝেছো? so can you just reply? What reply are you speaking of? Sorry, I was saying, can you just repeat it? Okay, I am telling here of a different situation in which the forearm has been flexed. Now, for the flexion of the forearm, the brachioradialis muscle is responsible. I mean, not only brachioradialis. I have taken brachioradialis only as an example, right? Apart from brachioradialis, there are even biceps, brachii. Many other muscles do contribute to the flexion of the forearm. Okay, what I am trying to say here is that this particular diagram, this one on the right side,
is demonstrating a condition in which the forearm has been flexed. Has been flexed means the forearm has been brought closer to the upper arm. That means bone 2 has been brought closer to the bone 1. So if this be the condition of the two different bones, that means the muscle brachioradialis present between these two bones is now in the contracted state. Did you understand this part? Yes, sir. Okay. Question what now rises that আমি তো সারা জীবন হাতটাকে একবার তুলে আর যে never I will drop it down সেরকম তো নয়। আমি তো হাত ওঠাতেও পারি নিতে পারি, আমি তো সারা জীবন ধরে তো কতবার হাত উঠিয়েছি আবার হাত নামিয়েছি, তাই তো? নাকি হাত তো উঠালাম সেই ছোটবেলা একবার, তারপরে সারা জীবন এই ওঠানো অবস্থাতে, সেটা তো হয় না, নাকি সেটা হয়? না স্যার। একটু ভিডিওটা অন করো, মানে সেটা হয় না। তার মানে after this contraction of brachioradialis we would need to relax this brachioradialis. Brachioradialis relax korbe, but the thing is that relaxation doesn't generate the force of movement. বোঝা গেল? সুতরাং আরেকটা যে রুল যেটা আমি ঠিক পরেই লিখতে যাচ্ছিলাম সেটা কি, force is generated only by contraction, only by the contractions of the muscles. রুলটা এখানে লিখে দিই যাতে তোমরা যারা লিখছো তারা এক জায়গায় রুলগুলো লিখে রাখতে পারো। The rule 4 says that force or momentum for motion is generated only by contraction of muscle. ওই উপরের ডায়াগ্রামটা দিয়ে দুটো রুলকে ইলাস্ট্রেট করা যাবে, contraction of muscle and never by relaxation. লিখেছো? আমি দুটো রুল একসাথে ডেমনস্ট্রেট করছি। হ্যাঁ, আরেকবার রিপিট করুন রুল 4টা। ফোর্স বা আমি কি মানে ফ্রেশ করে আবার লিখবো নাকি মুখে বললেই হবে? রিপিট করে দিন তাহলেই হবে। যেটা লিখেছেন ওটা একবার রিপিট রিপিট। Okay, force oblique momentum for motion is generated only by contraction of muscle and not by relaxation. ঠিক আছে? Force বা momentum for motion is generated only by contraction of muscle and not but never by relaxation. হলে বলবে, I shall wait till you complete. হয়ে গেছে। Yes sir, হয়ে গেছে। Fine. So done. So coming back to this diagram again, the brachioradialis, which contracted to bring the bone 2 closer to the bone 1, that is the forearm bone to the humerus bone, that same muscle would undergo a relaxation, that is true. But that relaxation of the brachioradialis would not bring the bone 2 back to the original form that is out here. বোঝা গেল what I really say? Contractions এর ফলে bone 2 close এসছে bone 1 এর। Contraction এর পরেতে brachioradialis রিল্যাক্সও করবে, বাট সেই রিল্যাক্সেশনের জন্য এই বোন 2টা কিন্তু আগের অবস্থা মিন্স যে অবস্থার এই ডায়াগ্রামে দেখানো রয়েছে সেই অবস্থাটায় রিটার্ন করবে না। So to make this return back to this original state, we need an introduction of a third muscle that I'm showing you by a different color, and you see that third muscle is having a different spatial orientation. এটাই আসবে রুল 5 এ। বুঝতে পারলাম? শর্ট রিপিটেশনের প্রয়োজন কি? Yes Yes sir. sir. Hi, One. sir. হ্যাঁ স্যার। বললাম যেটা,
হ্যাঁ হ্যাঁ বলো। আমি যেটা বলছি একটু দেখুন তো। Due to contraction, bone 2 comes near to the bone 1. After relaxation, the bone 2 will not return back to its original position. Right. After relaxation, for returning of the bone 2 to the original position, we need a separate muscle. তার মানেটা কি হলো? প্রত্যেক কটা মাসেলস এর যে মোশন গুলো স্পেসিফিক, বোঝা যাচ্ছে না? Yes, sir. হ্যাঁ স্যার। Yes. মানে যে মাসেলটা কন্ট্রাক্ট করার ফলেতে বোন টু বোন ওয়ান এর কাছে এলো, সেই মাসেলটা যদি রিল্যাক্স করে, তার মানে এটা নয় যে বোন টু আবার বোন ওয়ানের থেকে দূরে গিয়ে আগের পজিশনে চলে যাবে। আগের পজিশনে ওকে রিটার্ন করবার জন্য, ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার আর একটা আলাদা একটা সেপারেট মাসেল লাগবে, যেটা আমি এখানে ডাবল টিক দিয়ে দেখিয়েছি। সেটা ইউজুয়ালি কি হয়? সেটা হচ্ছে এখানে এই ক্ষেত্রে ট্রাইসেপ আর কি, ট্রাইসেপস। ট্রাইসেপস কি করে? ট্রাইসেপস একটা ফ্লেক্স কন্ডিশন থেকে বোনস গুলোকে আবার তার আগের কন্ডিশনে নিয়ে আসে। যে মুভমেন্টটা ট্রাইসেপস এর জন্য হবে, সেই মুভমেন্টটা তাহলে ডিরেকশনটা কি রকম? সেই মুভমেন্টের ডিরেকশনটা তাহলে এই, বোঝা গেল? না আমি সরি, আমি ভুল লিখেছি। সেই মুভমেন্টের ডিরেকশনটা হবে এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনে যদি মুভমেন্টটা হয়, তার মানেটা কি হলো? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এদিকে চলে আসবে। এই পয়েন্টটা এদিকে আসা মানেটা কি? বোনটা, এই পয়েন্টটা যদি এদিকে আসে, তাহলে বোন আবার আগের কন্ডিশনে ব্যাক করছে তো। Yes, sir. বোঝা গেল এবার কনসেপ্টটা কি? তার মানে ট্রাইসেপের কাজ কিন্তু আবার স্পেসিফিক হয়ে গেল। ট্রাইসেপের কাজ হচ্ছে শুধু এই মোশনটাকে কন্ট্রোল করা। এই মোশনটা স্পেসিফিক নামটা কি? ট্রাইসেপ যেটা করছে সেটার নামটা হচ্ছে এক্সটেনশন। ক্লিয়ার? আর যেটা আমি ব্রাকিওরেডিয়ালিস দিয়ে পেলাম, সেটার নামটা আগে ওখানেও লিখেছি পাশে, এখানে আমরা লিখে দিই, সেটা হচ্ছে ফ্লেকশন। তার মানে ফ্লেকশন যে মাসেলটার জন্য হবে, এক্সটেনশন সেই মাসেলটার জন্য হবে না। তার মানে দিস প্রুভস দ্য রুল নাম্বার 3, which reads as, so the rule number 3 reads as, muscle always would contribute to a motion of a very specific type. So বোঝা গেল রুল নাম্বার 3? Yes, sir. Yes, Yes, sir. sir. Okay, and rule number 4 is Yes, sir. already demonstrated. What is that rule number 4? That relaxation cannot produce motion. এক কথায় বলতে গেলে এই বড় কথাটাকে আমি যদি ছোট করে লিখি, তাহলে রুল নাম্বার 4টা কি আসবে? যে relaxation do not produce motion. That is the simple statement for the rule number 4. Only contraction will produce motion, but not relaxation. সেটা আমরা এখানে ডেমনস্ট্রেশন পেলাম। সেটা কি রকম? যখন ফ্লেকশন মোশনটা হচ্ছে তখনও কন্ট্রাকশন হচ্ছে, আবার যখন এক্সটেনশন মোশনটা হচ্ছে তখনও কন্ট্রাকশনই হচ্ছে, কিন্তু কোনো মোশনই রিল্যাক্সেশন কোনো রোল প্লে করছে না। আন্ডারস্টুড? Is the concept now clear? Yes, sir. Yes. Yes, sir. Okay. Yes, sir. So coming now to the rule number 5, সেটা কি? আগে লিখি, then I shall demonstrate. Rule 5. Since in living body all movable body parts would move
in mutually opposite directions throughout life. So muscle occurs in the body in functionally antagonistic pair. Let me read. Since in living body, all movable parts would move in mutually opposite direction throughout life, so muscle occurs in the body in functionally antagonistic pairs. Let me confirm. Let me get that confirmation from you all that you have written it. Sir, mutually opposite তারপরে Mutually opposite direction. Mutually opposite direction throughout life. Comma. So muscle occurs. In the body in functionally antagonistic pair. Okay, I don't know whether you are having the knowledge of the meaning of this word antagonistic. Do everybody know what is the meaning of this word antagonistic? No, sir. Antagonistic এর বাংলা exactly if I have to say, then that will be পরস্পর বিরোধী. Okay, যেটা actually mutually opposite মানেটাও তাই. Actually রুলটার মধ্যে দিয়ে what I tried to explain is যে যতদিন আমরা বেঁচে থাকি ততদিন আমাদেরকে মিউচুয়ালি অপোজিট মুভমেন্ট করে যেতে হয়। যেমন কি যে আমার হাতটা মুভ করছে, একবার হাতটা এদিকে সরছে তো হাতটা তার উল্টো দিকে আবার সরছে। আমি যখন মুখটা নিচে নামালাম খাওয়ার জন্য কিছু, কিন্তু আবার আমাকে মুখটা তুলতে হবে, তার মানে কি বারবার আমাকে যেদিকে মুভ করছি তার অপোজিট দিকে মুভ করতে হচ্ছে আবার। এটাই তো লাইফে সবসময় চলে। হাত যদি আমার তুলতে হয় আবার হাত আমার নামাতেও তো হবে নাকি? Yes, sir. এবার হাত তোলার জন্য যে মাসেলটা, সেই মাসেলটা কিন্তু আর হাত নামাতে পারবে না। সেটাই ছিল হচ্ছে রুল নাম্বার 3, যে প্রত্যেকটা মোশন হাইলি স্পেসিফিক টাইপ। সুতরাং হাত তোলার মাসেলটা সে শুধু হাত তুলতেই পারবে, আবার হাত নামাবার জন্য আমাকে আরেকটা অন্য মাসেলস এর হেল্প নিতে হবে, রাইট? সো extrapolating that same rule of 3 to the motions, আমরা কি কনক্লুড করতে পারি যে মাসেলস গুলো তাহলে এরকম পেয়ার হিসাবেই আসতে হবে। সেই জন্য the last word that I have written is pair. এই পেয়ারের মধ্যে একটা মাসেল যে মুভমেন্টটা করাবে, পেয়ারের অন্য আর একটা মেম্বার তার অপোজিট মুভমেন্টটা করাবে। To illustrate this in this same diagram again, এখানে যেটা দুটো মাসেলস এর নাম আমরা জানলাম, কি কি দুটো মাসেলের নাম? একটা হচ্ছে এখানে লেখা ব্রাকিওরেডিয়ালিস, আর একটা হচ্ছে এখানে লেখা ট্রাইসেপ, রাইট? সো এই ব্রাকিওরেডিয়ালিস এন্ড ট্রাইসেপ, এই দুটোর মধ্যে কোনো একটা মাসেল যদি কাজ না করে বা যদি মিসিং থাকে বা কোনো কারণে অ্যাক্সিডেন্টটা নষ্ট হয়ে গিয়ে থাকে বা কোনো প্যাথোলজিক্যাল রিজনস এর জন্য, মানে কোনো রোগ ভোগের জন্য কাজ করছে না, তার মানেটা কি হবে? বডির কোনো একটা অবস্থায় এসে আর উল্টো অবস্থাটা ফেরত যেতে পারবে না। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতে চাইছি যেটা, যে ধরো ব্রাকিওরেডিয়ালিসটা একবার কাজ করা তারপর বন্ধ করে দিল,
Take for example that this brachioradialis after a single contraction stops functioning forever or for say a prolonged duration of time. In that case, what will happen? The hand can still be extended. কারণ extension ফাংশনটা যে মাসলটার আছে সেটা হচ্ছে ট্রাইসেপটা। তার মানে একবার যখন ব্রাকিওরেডিয়ালিস কন্ট্রাক্ট করে নিল তারপরে সেই কন্ট্রাক্টেড অবস্থাটা রিল্যাক্সও করলো, বাট রিল্যাক্সেশনের জন্য তো কোনো মুভমেন্ট হবে না। তো কন্ট্রাকশনের জন্য যে মুভমেন্টটা হলো সেটা কি? বোন টু বোন ওয়ানের ক্লাসে চলে এলো, মানে ফোর আর্ম বোনস গুলো হিউমেরাসের কাছে চলে এলো, সেটা হলো। যেহেতু ট্রাইসেপ অ্যাক্টিভ রয়েছে, ট্রাইসেপ কিন্তু কাজ করা বন্ধ করেনি, সুতরাং ট্রাইসেপ যখন একবার কন্ট্রাক্ট করলো তার রেজাল্টটা কি হলো? বোন টু বোন ওয়ানের থেকে দূরে চলে গেল, তাই তো নাকি? ফলো করতে পারছো? রেসপন্স করতে হবে, তাহলে বুঝতে পারবো না ফলো করছো। ঠিক আছে, তাহলে ট্রাইসেপের কন্ট্রাকশনের ফলে বোন টু আর বোন ওয়ান এর মধ্যে এই অ্যাঙ্গেলটা বেড়ে গেল, মানে বোন টু বোন ওয়ানের থেকে দূরে চলে গেল, তার মানে এক্সটেনশন হলো। বাট আফটার দিস এক্সটেনশন দেয়ার ক্যানট বি নো মোর ফ্লেকশন। কারণ কি? আমি কনসিডার করে নিয়েছি ফ্লেকশনের জন্য যে মাসলটা রেসপন্সিবল, মানে কোনটা? ব্র্যাকিওরেডিয়ালিসটা। এই ব্র্যাকিওরেডিয়ালিসটা নন ফাংশনাল হয়ে পড়েছে। যেহেতু ব্র্যাকিওরেডিয়ালিসটা নন ফাংশনাল হয়ে পড়েছে, সুতরাং আর পরবর্তী ফ্লেকশন পসিবল হচ্ছে না একবার এক্সটেনশনের পরে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? ইটস এ কাইন্ড অফ প্যারালাইজ, মানে বডি একটা অবস্থাতে ফ্রিজ করে গেল। তো এইটাই যদি কারোর হয় তাহলে তার অবভিয়াসলি তো মানে ডেইলি জীবনযাপনে অনেক রকম প্রবলেম রাইট নাকি? কেউ মানুষ আর হাতটা তুলতে পারে না, তাহলে তার কি কোনো লাইফে কাজ করতে গিয়ে প্রবলেম হবে না? হ্যাঁ স্যার হবে। হবে? হ্যাঁ স্যার হবে। তার মানেটা কি? যাতে প্রবলেম না হয়, so that no problem arise in that person, what we need to have is the pair of the muscles. Both the members of a single pair should remain healthy and active. If one of the members is somehow becoming non-functional or dysfunctional, in that case, the other member is also having no use. বোঝা যাচ্ছে? Clear? ক্লিয়ার তো? রেসপন্স? ইয়েস স্যার। যাদের ব্যাকগ্রাউন্ডে খুব বেশি নয়েজ নেই তারা কিন্তু মাইক্রোফোনটাকে আনমিউট করে রাখতে পারো। যাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ খুব একটা নেই, যাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে তারা অবভিয়াসলি মাইক্রোফোন মিউট করে রাখবে, শুধু প্রয়োজনে আনমিউট করে বলবে আর কি, হোয়াট এভার ইউ হ্যাভ টু স্পিক, তাতে কি রেসপন্সটা ফাস্ট করা যায়। এনিওয়েজ, সো এই যে কনসেপ্টটা থেকে কি বোঝা যাচ্ছে যে মাসলসকে সবসময়তেই পেয়ারে আসতে হবে, and that pair should be antagonistic. কেন antagonistic কথাটা ইউজ করা হলো? বিকজ তাদের যে directions of motions, these directions of motions are opposite. সেটাই এই কনসেপ্টটাতে লেখা রয়েছে রুল 5 এ, যে sense and living body, all movable body parts would move in mutually opposite directions. আমি যে জায়গাগুলো এমফাসাইজ করার কথা সেইগুলোকে আলাদা করে অন্য একটা কালার দিয়ে হাইলাইট করছি, in mutually opposite directions throughout life. So muscle occurs in the body in functionally antagonistic pairs. Clear? ইয়েস স্যার। Acha. Yes, sir. Next rule, rule number 6. The attachments of muscles to the bones are never
contractile. কি বললাম? The attachments of the muscles to the bones are never contractile. Contractile মানেটা কি? In Bengali, to translate this word contractile, it would exactly be something called সংকোচনশীল. সংকোচন means what? Contraction. Contractile মানেটা হচ্ছে সংকোচনশীল. What this rule 6 says is that the attachment of the muscles to the bone. So what are the attachments? If I refer back to this diagram again that I have drawn on the top, this is one point of attachment, right? This one. This is the attachment that is called the origin, and there is another attachment to the side that is called the insertion. So, but this is where the bones are attaching to the muscles. What this rule 6 says is that the attachments are not contractile. তার মানেটা কি? এই যে contraction মানে যে shortening, এই shortening phenomena we can find it throughout this entire length of the muscle. Throughout this entire length means আমি যেখানে সার্কেল গুলো দিয়েছি, সার্কেল গুলো বাদ দিয়ে বাকি যে অংশটা রয়েছে, এই যে লেন্থটা, এই লেন্থ বরাবর কন্ট্রাকশনটা হবে। বাট যেখানে অ্যাটাচমেন্টস গুলো রয়েছে সেখানে কোনো কন্ট্রাকশন হবে না, বিকজ একটাই রিজনস এর জন্য, কারণ অ্যাটাচমেন্টের পারপাসটা কন্ট্রাকশন নয়। অ্যাটাচমেন্টের পারপাসটা হচ্ছে ফার্মনেস, শক্তভাবে লেগে থাকাটা। কারণ শক্তভাবে যদি লেগে না থাকে, অ্যাটাচমেন্টটাই যদি খুলে যায়, তাহলে কি পরবর্তী কন্ট্রাকশনস সম্ভব বা পরবর্তী মোশন সম্ভব? ধরো তুমি দড়ি দিয়ে কিছু একটা জিনিস বেঁধে সেটাকে টানছো, এখন বাঁধনটাই যদি খুলে যায়, তারপরে তুমি সেই খোলা বাঁধন সম্পন্ন দড়িটাকে তুমি টানছো, তাহলে কি বোনটা মুভ করবে? মানে যেটাকে বেঁধে রেখেছিলে সেটা কি মুভ করবে? না স্যার, মুভ করবে না। সুতরাং যেখানটা বাঁধন রয়েছে সেখানে ফোকাস কিন্তু বাঁধন, সেখানে ফোকাস মুভমেন্ট নয়। সিমিলারলি এই যে মাসেলটা যেখানে অ্যাটাচমেন্টস রয়েছে, অ্যাটাচমেন্টস এর ফোকাসটা হচ্ছে ফার্মনেস। এক্সকিউজ মি। স্ট্রেংথ অফ দ্য ফার্মনেস দেওয়ার জন্য কি হয় না, এই মাসেলের অ্যাটাচমেন্টস গুলো টিস্যুটা একটু অন্য রকমের। ইট ইজ নট মেড আপ অফ দ্যাট সেম এলিমেন্টস দ্যাট মেক আপ দ্য মাসেল। মাসেলস এর মধ্যে যে যে জিনিসগুলো পাওয়া যায়, এক্সাক্ট সেই জিনিসগুলো এই অ্যাটাচমেন্টস এ পাওয়া যায় না, সেখানে অন্য ধরনের টিস্যুস থাকে। এবং আমরা যখন ডিসেকশন করি, there is a very clear demarcation between these two areas, between the area which is the attachment to a bone and the area which is not the attachment to the bone. How is that clear demarcation possible? By differences in color. দেখো আমি অলরেডি একটা লাল রং ইউজ করেছি। Did you notice it? পুরো স্ট্রেচটা বোঝাবার জন্য আমি একটা লাল রং ইউজ করেছি। মাসেলস নরমালি এরকম লাল বা পিঙ্কিশ টাইপ কালার আসে। লিভিং কন্ডিশনে মাসেলস মোস্টলি এরকম রেডিশ কালারটাই আসে লিভিং কন্ডিশনসে। কারণ কি? মাসেলস আর হ্যাভিং আ ভেরি রিচ সাপ্লাই অফ ব্লাড ভেসেলস। রক্ত জালিকা, that is the blood capillaries, are present in a very rich density in the muscles. কারণ মাসেলস কে কন্টিনিউয়াসলি কিন্তু কন্ট্রাক্ট করতে হবে এবং মাসেলস কে অনেক পারপাসলেসলি কন্ট্রাক্ট করতে হয়। এই যে আমি ধরো কথা বলছি, আমার যে হ্যান্ড গেস্টার্স যেগুলো হচ্ছে, এই হ্যান্ড গেস্টার্স এর কি আলটিমেটলি কোনো বেনিফিট আছে? কিন্তু না, আমাকে এটা আমার কথাটা বলতে হেল্প করছে। আমার মনে হচ্ছে এইভাবে হ্যান্ড মুভ করালে পরে আমি তোমাদের আরো বেশি বুঝিয়ে উঠতে পারবো। সো দ্যাট ইজ দ্য পারপাস। কিন্তু স্পেসিফিক কোনো মোশনস ক্যারি করা, সেই মোশনস এটা কোনো কন্ট্রিবিউশন না। আমি কিছু জিনিস এখান থেকে নিয়ে ওখানে রাখছি না বা কোনো সেরকম কিছু কাজ করছি না, কিন্তু পারপাসলেসলি হ্যান্ড মুভ করে যাচ্ছে। তার মানে কি? একটা ইররেলেভেন্ট অ্যাক্টিভিটি প্রায় সমস্ত স্কেলিটাল মাসেলসেই চলে, তাই তো? হ্যাঁ কি না? Yes, sir. তার মানে মাসেলস কে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকতে হয়।
আমি যখন ওজন তুললাম তারপরের মুহূর্তে ওজনটা নামাবো। আমি যখন একটা পা সামনের দিকে দিলাম তারপরে ওই পাটাই পেছনের দিকে চলে যাবে, পরের পাটা সামনের দিকে চলে যাবে, তাহলে আমি হেঁটে এগোতে পারবো না। তার মানে কন্টিনিউয়াস অ্যাক্টিভ থাকতে হয় মাসেলস এর টিস্যুকে। এই কন্টিনিউয়াস অ্যাক্টিভিটির জন্য হোয়াট ইজ নেসেসারি ইজ টু হ্যাভ আ গুড ফ্লো অফ ব্লাড। কারণ কি, ফর দিস অ্যাক্টিভিটি what we need is oxygen and the nutrition. নিউট্রিশন তো পার্টলি তোমার স্টোর করে রাখা যাবে, ঠিক আছে, গ্লুকোজ ফর্মে স্টোর করে রাখা গেল। মাসেলেও গ্লাইকোজেন থাকে, বায়োকেমিস্ট্রি যখন পড়বে এই জিনিসগুলো জানতে পারবে। ওকে, মাসেলেও গ্লাইকোজেন থাকে, সেটা হচ্ছে একটা রিজার্ভ ফর্ম অফ গ্লুকোজ। গ্লুকোজ ইজ দ্য সোর্স অফ এনার্জি, সেটা আমরা ছোটবেলা থেকেই জানি। সেই জন্যই when we feel tired, টিভি অ্যাডভার্টাইজমেন্ট কি বলে, গ্লুকন ডি খেতে, যেখানে আমি গ্লুকোজ পাবো, রাইট? তাহলে গ্লুকোজ ইজ দ্য সোর্স অফ এনার্জি। মাসেলসে অলরেডি কিছু গ্লুকোজ রিজার্ভ থাকে, সেটার নাম হচ্ছে গ্লাইকোজেন। কিন্তু তোমরা এটা জানো, গ্লাইকোজেন থেকে যদি গ্লুকোজে ভাঙেও বা, যতক্ষণ না পর্যন্ত অক্সিজেন সেই গ্লুকোজটাকে অক্সিডাইজ না করছে ততক্ষণ পর্যন্ত এনার্জি রিলিজ হচ্ছে না। সেটা আমরা সকলেই জানি, জানি তো নাকি? হ্যালো স্যার, হ্যাঁ, হ্যালো। বলছি কি ওই একটু লেখাটা তো 6 পয়েন্ট মানে রুল নাম্বার 6 একটু দেখাবেন, আমি একটু লিখতে পারিনি। হ্যাঁ, আমি দেখাবো, আমি যেটা বলছি সেটা বলে নিয়ে তারপর দেখালে অসুবিধা হবে? না ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে মাসেলসদের যে অ্যাক্টিভ থাকতে হয়, সেটা কি কোনো ডাউট আছে? নো। No doubts. So for remaining active, we do need a very thick distribution of blood supply. এটা নিয়ে কোনো ডাউট আছে? নো স্যার। নো স্যার। So that's why the muscle mass is red. এবার বোঝা গেল যে মাসেলস এর রং কেন লাল হয়, কারণ থিক ব্লাড থাকে আর ব্লাডের রং হচ্ছে লাল। ইয়েস স্যার। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বলো। বলছি এই জন্য কি ব্লাড প্লাজমা থেরাপি করা হয়? দেখো, থেরাপির ব্যাপারটাতে যদি আসি সেটা একটু আলাদা। সেটা তো সবসময় মাসেলস এর জন্য যে করা হয় তা নয়, সেটা প্লাজমা থেরাপি অনেক রকম পারপাসেস থাকে। সেটা মূলত তোমার ব্লাডের যে কম্পোনেন্টের আমাকে রিপ্লেস করতে হবে, ওই রিপ্লেসমেন্ট হিসেবে প্লাজমা থেরাপিটা আসে। ঠিক আছে, এই জন্য যে প্লাজমা থেরাপি করা হয় সেটা ইটস নট অলওয়েজ ট্রু। কিন্তু আমি যে রিজনটা এক্সপ্লেন করলাম, মানে যে জিনিসটার রিজনটা এক্সপ্লেন করলাম, সেটা হচ্ছে ওয়াই দ্য মাসেলস আর মোস্টলি রেড ইন কালার ইন দ্য লিভিং কন্ডিশনস। আমরা যখন একটা ক্যাডাভারকে ডিসেকশন করি, একটা যখন আমরা ডেড বডিকে প্রিজার্ভ করে রেখে অ্যানাটমি ডিসেকশনের পারপাসে প্রিপেয়ার করে আমরা যখন সেই ডেড বডিটাকে ডিসেক্ট করি, তখন কিন্তু আমরা অতটা রেডিশ মাস দেখতে পাই না মাসেলসে। বাট ইন দ্য লিভিং কন্ডিশনস মাসেলস আর মোস্টলি রেডিশ ইন কালার। ঠিক আছে? হ্যালো, ওকে। বাট যেটা আমি এখানে বলছিলাম সেটা হচ্ছে যে মাসেলের যে কন্ট্রাক্টাইল পার্ট আর মাসেলের যে নন কন্ট্রাক্টাইল পার্ট, এই দুটো পার্টকে ডিসেকশনের টাইমে আমি ডিফারেন্সিয়েট করি কি করে, আলাদা করি কি করে, হাউ ডু আই ডিফারেন্সিয়েট? সো আই সেড দ্যাট 1.1 aspect of differentiation is by the visible colors. আমরা চোখে যেটা রং দেখছি, যে রংটা আমাদের দৃশ্যমান হচ্ছে, সেই কালার এর বেশি। তো মাসেলস এর যে কন্ট্রাক্টাইল পার্টটা, সেই কন্ট্রাক্টাইল পার্টটার কালার হচ্ছে রেড। কেন রেড? আই হ্যাভ গিভেন দ্য এক্সপ্লেনেশন। আর যেটা অ্যাটাচমেন্ট, যেখানে আমার ফার্মনেস প্রয়োজন, দড়ির বাঁধনটা যেখানে শক্ত করা প্রয়োজন, সেই জায়গাটার কালার হয় হচ্ছে, এখানে আমি কালারটা লিখছি, কালারটা লিখবো হচ্ছে ব্ল্যাক ইঙ্কে, কিন্তু কালারটা অ্যাকচুয়ালি হচ্ছে শাইনি হোয়াইট কালার, শাইনি হোয়াইট। কারা মাংসের দোকানে গিয়ে কখনো মাংস দেখেছো ঝুলছে বলে? দেখেছো? আমি স্যার বিশেষত ম্যামালসদের মাংস আমি বলছি। ম্যামালস বলতে এই কি বলে, ছাগল, গরু, এদের যেগুলো দেখেছো তো? তো ওখানে চকচক করছে সাদা কোনো জায়গা দেখেছো? শাইনি, চকচকে
সাদা? Yes, sir. Yes, sir. Notice? হ্যাঁ, So those chokchoke sada areas, the shiny white areas, are areas of attachments of the red muscle contractile part to the bone. এবং এই শাইনি হোয়াইট যে পার্ট গুলো, এইগুলোর নাম, টেকনিক্যাল নামটা কি? নামটা এখানে ব্ল্যাকেই লিখছি, টেন্ডন। ওকে, সো এবার আমি রুল 6 এটাকে আবার দেখাতে পারি। রুল 6 এ এই বিষয়টাই বলা আছে যে the attachment of the muscle to the bones are never contractile. ওটা কন্ট্রাকশন করে না, rather কি, rather they are shiny white in appearance and color and technically known as tendons. এটা হচ্ছে রুল 6 কমপ্লিট ফর্মে। আচ্ছা, আমি একটু জানতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে এই যে রেকর্ডিংটা আমি আমার এন্ডে অন করেছি, রেকর্ডিংটা তো কোনো লিমিটেশন নেই যে একটা টাইমের পরে নিজের থেকে থেমে যাবে, এরকম তো কোনো ব্যাপার নেই? না No, স্যার। sir. না স্যার। No, sir. গুড। বোঝা গেল? Did you complete this writing? So rather they are shiny white in appearance and color and technically known as tendons. Yes, sir. Done. Done. So did you now understand what are tendons? If you have understood what Yes. tendons are, I will now take you to the rule 7. Yes, sir. So rule 7 says muscles occur in either cord-like presentation, or sheet-like presentation. What did I say? Muscle occur in either cord-like presentation or sheet-like presentation. এটার সাথে অ্যাটাচ করব কি? The term tendons is applicable for those muscles having cord-like presentation. The
term tendons is applicable for those muscles, and for the other muscles having sheet-like presentation. Sheet-like presentation. The term used is aponeurosis. Term used is aponeurosis. First write it down, then I shall explain. The answer. Done? Written? Yes, sir. Yes, sir. Yes. Yes, sir. Okay. Yes, sir. So here I have introduced another new term, that is aponeurosis. What I shared is that in the body there are muscles which are having cord. Cord মানেটা কি রকম দড়ির মতন অবস্থা থাকতে পারে, কারণ দড়ি কথাটা বা রোপ কথাটা বহুবার এসছে মাসেলস এর অনেকগুলো অ্যাসপেক্ট ইলাস্ট্রেট করার জন্য। ওকে, সো if the muscles are occurring in the cord like presentation, তখনই এই টেন্ডেন্স কথাটা ইউজ হয়। বাট কোন কোন মাসেলস আছে বডিতে যেগুলো এরকম ফ্ল্যাট শীটের মতন, sheet like presentation. So for those muscles having that sheet like presentation, সেই muscles এর ক্ষেত্রে যদিও attachments থাকে, but attachments গুলো বোঝাবার জন্য আমরা টেন্ডন কথাটা ইউজ করি না, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে aponeurosis. বোঝা গেল what is aponeurosis? In fact, একটু আগে যেটা তোমাদের কোয়েশ্চেন করলাম যে মাংসের দোকানে গিয়ে কেউ কখনো ম্যামলস দেখেছো কিনা, সেখানে যে শাইনিং হোয়াইট যে যা দেখেছো সেটা একটু মনে করে দেখো, সেটা ফ্ল্যাট শিটের মতন। শিটটা তো একটু ভাঁজ খাওয়া থাকতে পারে, কিন্তু এটা ফ্ল্যাট শিটের মতন, দড়ির মতন সরু লম্বা নয় বা চওড়া লম্বা নয়, মানে আমি বলছি লম্বাটে নয়, ইটস নট আ প্রলংড ওয়ান, তাই নাকি? একটু মনে করে দেখো, দেখে বলো। হ্যাঁ স্যার ওইটা তো ইসের মানে মুরগির ইসের মধ্যেও থাকে। হ্যাঁ থাকে, মাসেলস যেখানে আছে সেখানেই থাকে। ম্যামলস এর ক্ষেত্রে ব্যাপারটা অনেক প্রমিনেন্ট, কারণ ম্যামলস ইউজুয়ালি যেগুলো তোমরা দেখে নাও সেগুলো একটু লার্জ সাইজড হয়, মানে লার্জার দ্যান মুরগি এভিয়ান স্পিসিস, রাইট? তো লার্জ সাইজ হলে কি হয় না, ডিস্টেন্সের থেকে ক্লিয়ারলি বোঝা যায় ব্যাপারটা, যেটা হয়তো এদের ক্ষেত্রে অতটা ভালো বোঝা যাবে না বিকজ অফ দ্য সাইজ বিং দ্যাট স্মল। তাহলে মনে পড়ছে যেটা দেখেছিলে সেটা ফ্ল্যাট না সেটা সরু দড়ির মতো? ইয়েস স্যার। কি ফ্ল্যাট নাকি সরু দড়ির মতো? ফ্ল্যাট। ফ্ল্যাট। সুতরাং যেটা দেখেছিলে হোয়াইট কালারের শাইনিটা সেটা অ্যাকচুয়ালি টেন্ডন নয়, কিন্তু ওই জিনিসটার মেটেরিয়ালটা টেন্ডনের মেটেরিয়ালটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু যেহেতু সেটা ফ্ল্যাট ইন দ্য শেপ সেটা অ্যাকচুয়ালি টেন্ডন না হয়, সেটা হচ্ছে অ্যাপোনিউরোসিস। বোঝা গেল হোয়াট ইজ অ্যাপোনিউরোসিস? Yes, sir. Yes, sir. ওকে, rule number 8, and probably one of the last, I mean near to the last rules, rule 8, muscles অ্যাপোনিউরোসিসের ডেফিনিশনটা কি লিখেছেন? আমি হ্যান্ডরাইটিংটা sheet like presentation, the term used is aponeurosis. এটাকে যদি এক কথায় যদি বলতে হয়, আমি এটাকে বলতে পারি flattened। ফ্ল্যাটেন্ড মানে কি? ফ্ল্যাট হয়ে গেল শীটের মতন, flattened
tendons. সেটা হচ্ছে অ্যাপোনিউরোসিসকে এক কথায় বোঝাবার সবথেকে easiest way. Flattened tendons. They are tendons, but they are flattened. Done? Yes, sir. Okay, muscles would definitely have at least one origin and one insertions, though many body muscles have multiple origin and or insertions. Muscles এর অন্তত একটা অরিজিন থাকবে, ঠিক আছে, একটা অরিজিন একটা ইনসার্শন থাকবে, যদিও এরকম অনেক বডি মাসলস থাকতে পারে যেখানে মাল্টিপল অরিজিন আছে এবং মাল্টিপল ইনসার্শনস আছে। হলো ক্লিয়ার? এক্সাম্পল কি বলতে পারি? দুটো একটা নাম আগেই দিয়েছি, যেমন সিঙ্গেল অরিজিন সিঙ্গেল ইনসার্শন বলতে হচ্ছে আগে যেগুলো দিয়েছি ব্র্যাকিওরেডিয়ালিস, হিউমেরাস অরিজিন, রেডিয়ালিসে ইনসার্শন, সেটা ব্র্যাকেটে লিখে দিই। অরিজিন হিউমেরাস আর ইনসার্শন কোথায়? রেডিয়াস। আবার আরেকটা যে মাসল নিয়েছিলাম ট্রাইসেপস, ট্রাইসেপসটা কি এক্সটেনসর, রাইট? তো এক্সটেনসর হওয়ার জন্য এর অরিজিন কোন দিকের বনে হবে? ফোরআর্ম নাকি আপার আর্ম? বলো, ফোরআর্মে অরিজিন হবে? অরিজিন তো না না আপার আর্মে, আপার আর্মেই অরিজিন হবে। কিন্তু তফাৎটা কি ব্র্যাকিওরেডিয়ালিসের সাথে? ব্র্যাকিওরেডিয়ালিসের অরিজিনটা হবে সামনের দিকে, হিউমেরাসের ওটা সামনের হবে দিকে। ইনসার্শন আর ট্রাইসেপে হবে এক্সটেনশন। ট্রাইসেপটার ফাংশন হচ্ছে এক্সটেনশন, সেটা সত্যি, বাট ট্রাইসেপসের অরিজিনটা কি আপার আর্ম বোনে না ফোর আর্ম বোনে? আপার আর্ম। আপার আর্মেই হবে অরিজিন, ইনসার্শন সেই ফোর আর্মেই হবে। তাহলে দেখো দুটো অরিজিন আর ইনসার্শন তো সেমই হয়ে গেল, তাহলে দুটোর অ্যাকশন কি করে আলাদা হচ্ছে? তার কারণ দুটোর অ্যারেঞ্জমেন্ট বা কোর্স, এটাকে বলা হচ্ছে কোর্স, এই কোর্স দুটোর আলাদা। লিখে দেখাচ্ছি, এটা অরিজিন হচ্ছে হিউমেরাস, পট অফ স্ক্যাপুলা, কথাটা কি আছে? ট্রাইসেপস, তাই না? ট্রাইসেপস মানে কি? ট্রাই মানে কি? তিনটে, এর অরিজিন কিন্তু অ্যাকচুয়ালি তিনটে, সেই জন্যই কথাটা হচ্ছে ট্রাইসেপস। বোঝা গেল? ব্রাকিওরেডিয়ালিসের মধ্যে কোনো নাম্বারের ইন্ডিকেশন নেই, বাই টাই টেট্রা এসব কিছু নেই, তার মানে এটা অরিজিনও একটা ইনসার্শনও একটা। বাট ট্রাইসেপসের মধ্যে তিনটা অরিজিন রয়েছে, তার মধ্যে দুটো আছে হিউমেরাসে, একটা আংশিকভাবে আছে স্ক্যাপুলাতে। ক্লিয়ার? ইনসার্শন কিন্তু একটাই, সেটা হচ্ছে রেডিয়াস। Did you understand the difference? Yes, sir. এখান থেকে আরেকটা কি কনসেপ্ট আসে, সেই কনসেপ্ট হচ্ছে কোর্স বলে একটা কনসেপ্ট, কোর্স। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার একটু রুল 8টা একবার বলবেন? আমি পুরোটা লিখতে পারিনি, আমি আপনার হাতের লেখাটা বুঝতে পারছি না।
muscles would definitely have at least one origin and one insertion, comma, though many body muscles have multiple origin and oblique দিয়ে লিখেছি or insertions. Okay, sir. Okay. So to exemplify this point, আমি দুটো মাসলস যে দুটো মাসলস এর নাম এতক্ষণ ধরে আগে বলেছি, একটা brachioradialis আর একটা triceps, দুটোকেই নিলাম. What did I show is that brachioradialis is having one origin and one insertion. Origin is in the humerus and insertion is in the radius. But the tricep muscle is having three origins but one insertion. Okay. তার মানে দুটো ক্ষেত্রের উদাহরণ দিলাম যেখানে একটা অরিজিন কিন্তু এরকম কোনো মাসেলস নেই, সেটাই হচ্ছে রুল 8 এর পয়েন্ট, যে এরকম কোনো মাসেলস ইজ নট পসিবল যার অন্তত একটা অরিজিন বা মিনিমাম একটা ইনসার্শনস নেই, অ্যাটলিস্ট একটা ইনসার্শনস বা অ্যাটলিস্ট একটা অরিজিন এভরি মাসেলস এ আছে. দ্যাট ইজ দ্য ফোকাস, দ্য এমফাসিস অফ দ্য রুল 8. ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Rule 9 is all about this course. Rule 9. What is it? Muscle, I mean mutually antagonistic muscles. Mutually antagonistic muscles runs their courses in opposing aspects of bony surfaces. কি বললাম তাহলে? Mutually antagonistic muscles runs their course in opposing aspects of bony surfaces. Course বলতে কি বোঝাচ্ছে? Course বলতে বোঝাচ্ছে the stretch between the origin and insertion. সেটা এখানে একটা সেপারেট কালি দিয়ে লিখি, what is course? টেকনিক্যালটা তো দেখাই যাচ্ছে না. The stretch between the origin and insertion. এই স্ট্রেচটা যেরকম ভাবে রয়েছে সেটা হচ্ছে দ্য কোর্স, অর্থাৎ কিভাবে যাচ্ছে মাসেলটা, বোঝা গেল এক কথায় বাংলায় বলতে গেলে? Did you understand? Hello? Yes, sir. Sir, repeat to. Yes, sir. একটা মাসেল সেটা কিপ করে যাচ্ছে, সেটা কোনো একটা বোনের ফ্রন্টের সাইড দিয়ে যাচ্ছে না রাইট সাইড দিয়ে যাচ্ছে না লেফট সাইড দিয়ে যাচ্ছে, কি করে অরিজিন থেকে ইনসার্শন অবধি মাসেলের যে টোটাল এক্সটেন্টটা এটা কি করে স্ট্রেচড হচ্ছে, সেটাই হচ্ছে কোর্স কথাটার মানে. টু এক্সাম্পলিফাই দিস আমি আবার এই ডায়াগ্রামটা দিয়ে ফিরবো এটাকে বোঝাবার জন্য. সেটা হচ্ছে যে দুটো মাসল এখানে দেখানো রয়েছে ডায়াগ্রামটাতে,
দুটো মাসেলস এর মধ্যে let us take first the tricep muscle. The tricep muscle is also having the origin in the bone 1. The brachioradialis muscle is also having the origin in the bone 1. So this is the origin of the, this is O of the brachioradialis and this is I. I stands for insertion, O stands for origin. Now for the triceps, this is O and this is I. যেটা অবজার্ভ করার মতন বিষয়, that is both the triceps and the biceps are having their origin and insertions on the same set of bones. তাই নাকি? দুটো অরিজিন দেখো একই বনে আছে, দুটো ইনসার্শন সেম বনেতেই আছে। নোটিস করো, ডিড ইউ নোটিস? Yes, sir. In spite of that, their actions are opposite. Brachioradialis is to flex, but the triceps is to extend. তাই তো? এটা কি করে possible? This is possible because of differences in the concept that is called course. Course মানেটা কি? একটু আগে কোন যেটা লিখেছি সেটা হচ্ছে অরিজিন থেকে এক্সটেন্ট অবধি যে স্ট্রেচটা রয়েছে, সেই স্ট্রেচটা কিরম ভাবে রয়েছে, সেই কিরম ভাবে যে কনসেপ্টটা, সেটা কি কোর্স কথাটা দিয়ে বলা হয়, কোর্স অফ মাসল। এই কোর্স কথাটা শুধু মাসলস এর ক্ষেত্রে যে অ্যাপ্লাইড হয় তা না, এটা নার্ভের ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়। বুঝতে পারলে? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কোর্স নাও? এবং কোর্স দুটো দেখো, দুটো আলাদা। কিরকম দুটো আলাদা? আমি বলতে পারি যে the brachioradialis এর রেসপেক্টে যদি বলি, they are attached to the ventral surfaces of the bone. কোথায়? একটু জায়গা করে নিই লেখা। They are attached to the ventral surfaces of the bones. পুরো কথাটা লিখতে গেলে coursing through the ventral surfaces of the bones. আমাকে তো সবাই দেখতে পাচ্ছ কি না? Yes, sir. না স্যার, আমাকে দেখতে পাচ্ছ না? আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে আছে। ও, আমার ভিডিওটা ফ্রিজ হয়ে আছে। জাস্ট আ মিনিট, তাহলে এবার আমার ভিডিওটা কি এখনো ফ্রিজ হয়ে আছে? নো স্যার, No, ঠিক sir. আছে এবার। ওকে, আগের মতন তো? ইয়েস স্যার। সো দেখো, এই যে সামনের যে দিকটা, দিস ইজ দ্য ভেন্ট্রাল সারফেস এন্ড দ্যাট ইজ দ্য ডরসাল সারফেস। এটা আমি আগে একদিন এক্সপ্লেন করেছিলাম, হোয়াট ইজ ভেন্ট্রাল এন্ড হোয়াট ইজ ডরসাল। যদিও দ্য কনসেপ্ট অফ ভেন্ট্রাল এন্ড ডরসাল ইজ মোর অ্যাপ্লিকেবল কোথায়? ইন দ্য কোয়াড্রুপেড অ্যানিমালস। কিন্তু আমরা যেহেতু কোয়াড্রুপেড থেকে বাইপেড হয়েছি, সুতরাং ফ্রন্ট সারফেস ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য ভেন্ট্রাল এন্ড দ্য ব্যাক সারফেস শুড বি কনসিডার্ড অ্যাজ দ্য ডরসাল। ঠিক আছে? হ্যালো, এবার আমি আমার হাতের জায়গাটাকে দেখাচ্ছি। আমার হাতটা দেখা যাচ্ছে? হাতের এই দিকটা তা দেখি। দিস ইজ দ্য ভেন্ট্রাল সারফেস এন্ড দ্য ব্যাক সাইড ইজ দ্য ডরসাল সারফেস হাতের। তাহলে এই দিকটা আমার হিউমেরাস আছে, এটা হিউমেরাসের ভেন্ট্রাল সারফেস। অ্যাকর্ডিংলি আমি যদি ফোর আর্মটা এইভাবে যদি দেখাই, এইটা হচ্ছে কি আমার ভেন্ট্রাল সারফেস, এই পুরো সারফেসটা হচ্ছে কি আমার ভেন্ট্রাল সারফেস। ক্লিয়ার? আর এই যে সারফেসটা এইদিকে, এটা হচ্ছে কি আমার ডরসাল সারফেস। এটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। Yes, sir. সো ব্রেকিওরেডিয়ালিস যেটা ফ্লেক্স করছে, সেটা ইজ প্রেজেন্ট অ্যাক্রস দ্য ডরসাল, আই মিন সরি, দ্য ভেন্ট্রাল সারফেস। আর যেটা ট্রাইসেপস যেটা, সেটা পেছন দিকে রয়েছে, তার মানে অ্যাক্রস দ্য ডরসাল সারফেস। সুতরাং
দুটো মাসেলস এর অরিজিন ইনসার্শন যদিও সেম, but the course is different, and this difference in the course is accounting for the difference in the action. Is the concept clear now? Yes, sir. স্যার আপনি Sir, ভেন্ট্রাল সারফেস অফ তারপরে কি লিখেছেন? Ventral surface of the bone. বোনের ভেন্ট্রাল সারফেস যেটা আমি এখন দেখালাম, তো এইটা যদি ভেন্ট্রাল সারফেস অফ দ্য বোন হয় যেখানে ব্র্যাকিওরেডিয়ালসটা প্রেজেন্ট, অ্যাকর্ডিংলি যেখানে ট্রাইসেপসটা প্রেজেন্ট সেটা তাহলে কি হবে? ডরসাল সারফেস। বোঝা গেল? Yes, sir. সো সিম্পল যদি একটা কোয়েশ্চেন করা যে why do the actions of muscle differ, কোয়েশ্চেনটা এক জায়গায় লিখছি, কোয়েশ্চেনটা বাড়িতে একবার প্র্যাকটিস করে দেখবে, এখানেই লিখছি। কোয়েশ্চেনটা কি বলছি? why actions of muscles differ in spite of having same origin and insertion. Actions of antagonistic pair of muscles differ in spite of having same origin and insertions. ঠিক আছে? Illustrate with example. এই কোয়েশ্চেনটা বাড়িতে লিখে মাইক্রোসফট টিমসে তো বোধহয় আনসার পাঠানো যায়। স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। এই তো কোয়েশ্চেনস বোর্ডে রয়েছে। Why actions of antagonistic pair of muscles, why actions of antagonistic pair of muscles differ in spite of having same origin and insertions. Question mark there. Illustrate with examples. Clear? Question? Yes, Yes, sir. sir. Clear. Okay. Yes, sir. Next, আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিই। আচ্ছা, মাসেল বেলি নিয়ে কিছু বলেছি এখন অবধি? No, মাসেল sir. বেলি না, এই টার্মটা আমি ইউজই করি, এটা আমি টার্মটা বলে দিচ্ছি। দেখো, why are the muscle ends, ব্র্যাকেটে লিখছি bony attachments, why are the muscle ends
why are the muscle ends বা bony attachments different from the central part? লিখলাম why are the muscle ends within bracket bony attachments different from the central part? একটা মাসেল তার মাঝের অংশটা কেন আলাদা এর থেকে, সেন্ট্রাল পার্টের থেকে? ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে আজকের ক্লাস টোটাল অ্যাকচুয়ালি 5টা পিরিয়ডের ক্লাস আছে। তো এইগুলো ব্রেক আওয়ার্স এর মধ্যে একটু কোয়েশ্চেন্স গুলো লেখার চেষ্টা করবে, তাতে কি হবে আমি আজকের ক্লাসেই জেনে যাব যে তোমাদের এই কোয়েশ্চেন্স গুলো আনসারিং করতে কি ডিফিকাল্টি হচ্ছে। অ্যাকর্ডিংলি তোমরা এই কনসেপ্টটা কতটুকু কি বুঝলে তার রিফ্লেকশনটা আমার কাছে চলে আসবে। তো বেসড অন দ্যাট যদি আমার মনে হয় আরো কিছু এক্সপ্লেনেশনস ক্লারিফিকেশনস দেওয়ার প্রয়োজন, তাহলে আমি আজকের ক্লাসেই এই ব্যাপারটা কমপ্লিট করে দিতে পারবো। ওকে, সেই জন্যই কোয়েশ্চেন্স গুলো কিন্তু এখন দিয়ে রাখছি, কারণ ফ্রেশ জিনিসটা বুঝেছো, বেশি মানে মেমোরিকে স্ট্রেন করতে হবে না রিকল করার জন্য। ওকে, সো দ্যাটস ওয়াই কোয়েশ্চেন্স গুলো এখনই দিয়ে দিচ্ছি। আমি দেখো কোয়েশ্চেন্স গুলো কিন্তু আনসার্স গুলো সবই রুলের মধ্যে রয়েছে, ঠিক আছে। 3 নম্বর কোয়েশ্চেন, why muscle should have their ends attached on two separate bones? Why muscles should have their ends attached on two separate bones? The end spelling ENDS. ENDS, correct. Muscles should have their ends attached on two separate bones. Question mark the line. Question number 4. What is the difference between muscle tendon and muscle aponeurosis? Written? Yes, sir. আচ্ছা, মাসল বেলির কনসেপ্টটা আমি এই কোয়েশ্চেনটা থেকেই বুঝিয়ে দিই। কোয়েশ্চেনটাকে একটু ইরেজ করে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, সেন্ট্রাল পার্ট বলতে কি বোঝাচ্ছে? মাসল বেলি বা বেলি অফ মাসল। মাসল বেলি মানেটা হচ্ছে, just now I explained যে if you see a muscle, the ends of the muscle would be having that shiny white appearance, and in between those two ends of a muscle, the central part, the middle part, is having that red colored mass. তাই তো? That is what I have explained just a while before. নাকি বোঝা গেছে এতক্ষণে? একটা মাসলস এর যে দুটো প্রান্ত থাকবে, ওই দুটো প্রান্ত, the ends, they are having that shiny white appearance. আর দুটো এন্ড এর মধ্যে যে পার্টটা, সেটা কি? সেটা হচ্ছে রেড কালার বেলি।
রেড কালারড পার্টটা মনে পড়ছে? হ্যালো, কেউ কি রেসপন্স করছো? Yes, sir. Yes, Okay. sir. Yes, Yes, sir. So sir. that is the term for the central part. The term is belly of muscle, B-E-L-L-Y. ঠিক আছে? সো এই হচ্ছে এখন অব্দি করানো বোর্ড ওয়ার্ক। এরপরেতে আমি এবার মাসেলের যে ডিভিশনস, মানে স্কেলিটাল মাসেলস এর লোকেশন ওয়াইজ যে ডিভিশনস, সেই লোকেশনস ওয়াইজ ডিভিশনস নিয়ে খানিকটা ডিসকাস করব। তারপরে সেকেন্ড হাফ, আজকের যে আমার ক্লাসের সেকেন্ড হাফ যেটা থাকবে, সেখানে আমি কোনো একটা ডিভিশনসকে নিয়ে সেই ডিভিশনসটার তে কি কি মাসেলস রয়েছে সেই মাসেলস গুলোকে ডেমনস্ট্রেট করব এখানে উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রামস এন্ড ভিডিওস। এখানে আমি ডেমনস্ট্রেট করব। ওকে, কিন্তু তার আগে একটা প্রাইমারি ডিসকাশন অন দ্য ডিফারেন্ট লোকেশনস of the body on which muscles are to be found and the naming of the muscles, সেটা নিয়ে একটা ডিসকাশন করে তারপর আমি ইন্ডিভিজুয়াল লোকেশনস আসছি। এখনো অবধি যতটুকু করানো হয়েছে, that entire thing is on the board, একটু go through করো for say the next 2 or 3 minutes, তারপরে আমি ওই ডিসকাশনটা স্টার্ট করছি, স্টার্ট করে এই কারেন্ট সেশনটাকে কমপ্লিট করব। ওকে, আর একটু ছোট করুন স্যার। একটু ছোট করবো, কিন্তু আর একটু ছোট করলে কিছু দেখতে আর পাবে? এবার রুল নাম্বার 9টা দেখতাম একটু, ওই জন্য। রুল নাম্বার 9 হচ্ছে রিগার্ডিং দ্য কোর্স। শুধু যদি রুল নাম্বার 9 হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। That the mutually antagonistic muscles run their courses in opposing aspects of bony surfaces. Opposing aspects means একটা যদি dorsal হয় তো অন্যটা ventral, সেটা হচ্ছে arm muscles এর ক্ষেত্রে বললাম। মানে মাসলস এর যখন এরকম নামগুলো করাবো না, তখন এরকম পাবে যে এই যে অপোজিং যে ব্যাপারটা, কোন একটা মাসলস যদি ধরো নামে থাকে লম্বা, তাহলে সেই একই রকম নামের আর একটা মাসলস আছে যেটা হচ্ছে ছোট। মানে আমরা এরকম টার্ম ইউজ করে থাকি। ওকে, লঙ্গাস, এই কালিটা এখানে দেখাই যাচ্ছে না, লঙ্গাস, তাহলে তার একটা অপোজিট টার্ম হচ্ছে ব্রেভিস। আমি দেখাবো, আমি ইন্ডিভিজুয়াল যখন মাসলস এর নামগুলো একটা এরিয়া বলবো, তারপর ধরো একটা মাসলস এর নাম আছে ধরো ম্যাক্সিমাস, তাহলে তার অপোজিট যে মাসলটা তার নাম হচ্ছে মিনিমি। আমি ইন্ডিভিজুয়াল নামগুলোতে যখন আসবো তখন পুরো নামগুলো বলবো। এখন আমি জাস্ট নামের পার্ট গুলো নিয়ে বলতে চাইছি যে অপোজিং ব্যাপারটা এক্সিস্ট করে। ঠিক আছে, কোনোটা যদি লম্বা হয় তাহলে তার এগেনস্টে একটা ছোট্ট মাসলস থাকে ব্রেভিস, কোনোটা যদি বড় হয়, হ্যাঁ ম্যাগনাস হয়, তো তার এগেনস্টে ম্যাগনাস বা ম্যাক্সিমাস, তার এগেনস্টে একটা মিনিমি বা মিনিমাস, এগুলো থাকে। ওকে, কোনো মাসলস যদি সুপারফিশিয়াল হয়, তাহলে একটা মাসলস এর নাম হচ্ছে, সেখানে নামের মধ্যে একটা পার্ট আছে সেটা হচ্ছে সুপারফিশিয়ালিস, তাহলে তার অপোজিং যেটা হবে সেটার নামটা হচ্ছে প্রোফান্ডাস। তারপরে তো একটা অবভিয়াসলি রইলই যে কোনো একটা মাসলস যদি এক্সটেনশন হিসেবে বা ফ্লেক্সার হিসেবে, মানে by the name of the movement, that specific movement which is the attribute of a muscle, if I have to name that muscle by the name of the movement, suppose say if one movement is flexion, so the muscle which will contribute to the flexion is flexor. খেয়াল করবে পালনটাকে লিখেছি, this is flexor, F-L-E-X-O-R, আমি একটু দরকার হলে মুছে লিখছি, flexor. So similarly opposing যে মাসলটা তার নাম হয়ে যাবে হচ্ছে এক্সটেনসর। কোন একটা মাসলস এর নাম যদি হয় অ্যাডাক্টর, তাহলে তার অপোজিং মাসলটার নাম হয়ে যাবে হচ্ছে অ্যাবডাক্টর, ADDUCTOR, অ্যাডাক্টর, তার অপোজিং মাসলটার নাম হয়ে যাবে কি অ্যাবডাক্টর। আচ্ছা, এগুলো আপনি বলেছিলেন।
অপোজিং যেগুলো বলেছিলাম। আচ্ছা, না, তার মানে দেখো nomenclature করিয়েছিলেন যখন তখন বলেছিলেন। নোমেনক্লেচারে যখন বলেছিলাম তখন বলেছিলাম। আচ্ছা, তো নোমেনক্লেচারের মধ্যেও রুল নাম্বার 9টা খুব ক্লিয়ারলি এক্সিবিট হয় আর কি। আমি ওটা লাস্ট ক্লাসে যেটা খুব ইন্টারাপশন সহ ক্লাসটা হয়েছিল when I personally visited offline the college premises, সেদিনকার ক্লাসে আমি ব্যাক সাইডের কোন একটা মাসলস মানে ওই ব্যাক সাইডের কোন একটা এরিয়া নিয়ে মাসলস এর ডেসক্রিপশনটা দিচ্ছিলাম না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সেইটা দিয়েই শুরু করব আজকে, যখন আমি প্র্যাকটিক্যালস এ যখন ডেসক্রিপশনস গুলো দেবো উইথ হেল্প অফ ডেমনস্ট্রেশনস, তখন আমি সেইটা দিয়ে দরকার স্টার্ট করব। ওকে স্যার। তার কিছু মানে ধরো আমি যে যে ডায়াগ্রামটা আমি প্রেজেন্ট করব সেই ডায়াগ্রামটার তো একটা হোল ডায়াগ্রাম ইন আ সিঙ্গেল ফর্ম থাকবে, বাট হাউ ডু দিস ডায়াগ্রাম ফর্মস লেয়ার বাই লেয়ার, আমি বলেছিলাম বোধহয় যে মাসলস গুলো লেয়ার বাই লেয়ার অ্যারেঞ্জ থাকে ব্যাক সাইডে, ঠিক আছে? তো তার কিছু আমি হ্যান্ড ড্রন কিছু ডায়াগ্রামস বা আমি এখানে হাতে এঁকেই দেখিয়ে দেবো আর কি তার আগে। তো যাই হোক, ইজ দ্য রুল নাম্বার 9 ক্লিয়ার? ইয়েস স্যার। Rule number 9 is clear. Okay. এখানে যেহেতু মাসলস এর ফিজিক্যাল ফর্ম দুটো বলেছি, one is the sheet like muscles, another is the cord like muscles. Cord like presentation and the sheet like presentation. Cord like and sheet like presentation. এইগুলোর একটু নাম কিছু বলে দিই। cord like presentations যেমন যেটা আমি উপরে দেখিয়েছি, the questions গুলো রয়েছে, এই যে মাসলস গুলো, all these muscles comes under cord like presentation. So if it is say the brachioradialis, this one, this brachioradialis muscle is having cord like presentation. Okay, in fact triceps যেটা রয়েছে, triceps হচ্ছে cord like presentation. In general একটা ডিসকাশন করে দিই, সেটা কি রকম না, আমাদের বডির যে লিম্বস রয়েছে, হাত, আমাকে দেখা যাচ্ছে নাকি আমার ভিডিও আবার ফ্রিজ হয়ে গেছে জানি না, আমি তো আমার বোর্ডের দিকে তাকিয়ে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে হাত রয়েছে যেটা, এটা হাতটা কি একটা লং কলামনার স্ট্রাকচার হিসেবে কনসিডার করা যায়, মানে একটা মোটা দড়ির মতন তুমি কনসিডার করতে পারো নাকি? আমি যদি বডির এই সাইডটা যদি আমি কম্পেয়ার করি এই সাইডের সাথে, মানে চেস্ট বা থোরাসিক ক্যাভিটির সাথে আমি যদি হাতটার যদি কম্পেয়ার করি, চেস্টে অনেক ফ্ল্যাট এরিয়াস আছে, চেস্ট, অ্যাবডোমেন, ব্যাক, এখানে অনেক ফ্ল্যাট এরিয়াস রয়েছে। Contrastingly, if I take the upper limbs or if I take the lower limbs, in these two areas, these are all columnar structures. In general যেটা বলা যায় সেটা আমি রুল হিসেবে বলবো না, বাট সেখানে আমি একটা জেনারেলাইজেশন হিসেবে বলবো এই রুলস গুলোর নিচেই, রুল 9 এর নিচেই জেনারেলাইজেশনটা লিখছি। কি লিখছি? Generally muscles of the limb have the cord-like presentation. Okay. Are muscles of the axial spot. Muscles of axial part. Axial part বলতে কি কি বোঝাচ্ছে? thorax, abdomen, upper back with neck, lower back and head.
এটা হচ্ছে axial part, তাই তো? Thorax, abdomen, upper back, lower back, and neck and head. Okay, এই যে খানকা মাসেলস গুলো, they do have sheet-like presentation. স্যার একবার রিপিট করে দিন। Okay, generally muscles of the limb বলতে আমি এখানে both upper and the lower limb, muscles of the limb, upper and lower. Generally muscles of the limb have cord-like presentation. কর্ডের মতন, মানে যেটা দড়ির মতন প্রেজেন্টেশনটা, সেটা হাতের দিকের মাসেলস যত সরু সরু জায়গা হয়ে যাচ্ছে, মানে ধরো ফিঙ্গার্স এর জায়গাগুলোতে, সেখানে মাসেলস গুলো এখানে ভেতরে সরু, সংখ্যা কিন্তু অনেক বেশি। ওকে, আমাদের এখানে যত না বেশি মাসেলস আছে, তার থেকে বেশি মাসেলস আছে ফোর আর্মে, তার থেকে আবার বেশি মাসেলস আছে ফিঙ্গার্স, যদিও প্রত্যেক কটা মাসেলস খুব সরু। হোয়াট ইজ দ্য রিজন ফর দিস? দ্য রিজন ইজ যে আমরা এখানে আর কি বা কাজ করি। আমি যদি এই আপার আর্ম যদি দেখি, আপার আর্ম আর শোল্ডারের মধ্যে এই যে জয়েন্টটা, এই জয়েন্টটাতে কি হয়? মূলত আমরা অ্যাবডাক্ট করতে পারি। অ্যাবডাক্ট যদি করি তার অপোজিট মোশন কি? অ্যাডাক্ট করতে পারি, রোটেট করতে পারি, আর তো কিছু হয় না। আমরা কি এখান দিয়ে লিখতে পারি? এখান দিয়ে কি আমরা গ্রিপ করতে পারি? গ্রিপ মানে যেটা আমরা হাত দিয়ে এরকম ধরতে পারি জিনিস, সেটা কি আমরা এখান দিয়ে করতে পারি? আপার আর্ম দিয়ে কোথা দিয়ে করতে পারি? পারি না। তার মানে এখানে ভ্যারাইটিস অফ মুভমেন্টস বা ভ্যারাইটিস অফ ফাংশনস লেস দেন কি? দেন এই হাতে। হাত দিয়ে আমি লিখতে পারি, হাত দিয়ে আমি ফাইন ওয়ার্ক করতে পারি। সুতরাং হাতেতে আমার ফাইন control and coordination is even more necessary than the control and coordination in this area. আমি যদি ফোরআর্ম ধরি, ফোরআর্ম দিয়ে কিন্তু আমি আরো বেশি কাজ করতে পারি। আমি লিফট করতে পারি ফোরআর্ম, রিস্ট দিয়ে আমি আরেকটু বেশি লিফট করতে পারি, ঠিক আছে? আমি কিন্তু আঙুল দিয়েও লিফট করতে পারি, বাট আরো অনেক কাজ করতে পারি আঙুল দিয়ে। সুতরাং যেটা the point of emphasis is that finer detailed work is possible with the help of these fingers, with the help of this wrist area. আমরা wrist twist করতে পারি, ঠিক আছে? But that level of fine detailed work is absent in this upper area. So what do we see is that the number of muscles in the upper area is comparatively less than the number of muscles in the forearm area or in the finger or the palmar area. বুঝা গেল? But all the muscles are having, যেটা আমি বোর্ডে লিখেছি সেটা কি? Cord-like presentation. That is what I have written, cord-like presentation. বুঝা যাচ্ছে? Is this clear? Yes, sir. Okay. Accordingly পায়াতেও তাই। থাইতে যত না বেশি মাসেলস আছে, তার থেকে বেশি মাসেলস পাওয়া যায় হচ্ছে নিচের দিকে। যদিও মানে থাইতে যে মাসেলস গুলো রয়েছে, সেই মাসেলস গুলো কোলাবোরেটিভলি অনেক ডিটেইলড কাজ করে দেন হাতের যে মাসেল সেটা। আমার এখানে একটা ব্যাড নেটওয়ার্ক কোয়ালিটি হঠাৎ করে শো করলো, তো তোমাদের শুনতে পাচ্ছ তো? হ্যালো, Yes, sir. Yes. ওকে, এখানে একটা ব্যাড নেটওয়ার্ক কোয়ালিটি মাইক্রোসফট টিমস এর থেকে প্রম্পট এলো। If the sound quality is bad, check your internet connection and try rejoining. কিন্তু যা কানেক্টিভিটি রয়েছে তাতে ঠিকঠাকই চলছে দিচ্ছে। ফাইন। সো এটা হচ্ছে ফার্স্ট যেটা লিখেছি সেটা, যে জেনারেলি মাসলস অফ দ্য আপার এন্ড দ্য লোয়ার লিম্ব হ্যাভ দ্য cord-like presentation. আর সেকেন্ড পয়েন্টে কি লিখেছি, মানে সেকেন্ড জেনারেলাইজেশনে কি লিখেছি, this one, সেটা কি না, মাসলস অফ দ্য axial part. Axial part means the body's central part. Central part বলতে কি বোঝাচ্ছে? The head, the neck, neck বলতে both front side and the back side,
হ্যাঁ, যদিও ব্যাক সাইডের একটা স্পেসিফিক নেম আছে, সেটা হচ্ছে নেপ বলে। নামটা হচ্ছে কি নেপ, NAPE, নট NECK। NECK হচ্ছে ফ্রন্ট পার্টটা, আর এই পার্টটা হচ্ছে NAPE। যাই হোক, আমি টোটালিটিটাকে কমনলি যে টার্মে রেফার করা হয় সেটা হচ্ছে নেক, সেটাই বললাম। তাহলে নেক, চেস্ট পার্ট বা থোরাক্স পার্ট, চেস্ট আমরা কমন ইংলিশে বলি, বাট মেডিকেল আমি এটাকে থোরাক্স বলি। অ্যাবডোমেন পার্ট, ব্যাক সাইড পেছন দিকে, আপার অ্যান্ড দ্য লোয়ার ব্যাক। ঠিক আছে, এই পুরো পার্টটাই তো আমার এক্সিসে বডির মাঝ বরাবর আছে নাকি? হ্যালো, Yes, sir. এবং যদি মনে করে দেখো, যখন আমি স্কেলিটাল সিস্টেম পড়িয়েছিলাম, স্কেলিটাল সিস্টেমের যে প্রিন্সিপাল দুটো ডিভিশন, এক্সিয়াল অ্যান্ড দ্য অ্যাপেন্ডিকুলার। এক্সিয়াল স্কেলিটালের মধ্যে আমি হেড নেক পড়িয়েছিলাম, ভার্টিব্রাল কলাম, থোরাসিক ক্যাভিটি উইথ দ্য রিব কেজ, এগুলি পড়িয়েছিলাম। কিন্তু তো তার মানে কি আছে, এই এক্সিয়াল যে পার্টটাতে যে মাসেলস গুলো রয়েছে, সেই মাসেলস এর মধ্যে আমি এরকম শীট লাইক অ্যারেঞ্জমেন্টটা পাই। শীট লাইক অ্যারেঞ্জমেন্টের কিছু নাম বলে দিই, আদারওয়াইজ এটা হয়তো প্রবলেম করছে, কারণ তোমরা কর্ড লাইক অ্যারেঞ্জ প্রেজেন্টেশনস এর মাসেলস এর নাম অলরেডি এক্সাম্পল হিসেবে জেনেছো, ব্র্যাকিওরেডিয়ালিস অ্যান্ড দ্য ট্রাইসেপস। ওকে, আরো আছে এরকম, হ্যাঁ, তোমার কোরাকো ব্র্যাকিয়ালিস, এইসব মাসেলস গুলো রয়েছে কর্ড লাইকে। শীট লাইকে কিছু নাম বলি, আগের দিন যে ছবিটা দেখিয়েছিলাম ওখানে নিশ্চয়ই থেকে থাকবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি লোয়ার ব্যাকের পরে আপনি হেড লিখেছেন ওটা? হ্যাঁ হ্যাঁ, লোয়ার ব্যাক অ্যান্ড হেড, হেড লিখেছে এটা, পিছিয়ে। ঠিক আছে, হেড লেখাটা দেখা গেল? ইয়েস স্যার। ওকে, শীট লাইকের নাম যেটা লিখতে গিয়ে আটকে গেলাম, ট্রাপেজিয়াস, ল্যাটিসিমাস ডরসি, দেখো এখানে ডরসি কথাটার মানেটা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে কি, যেটা ডরসাল সারফেসেতে আছে, ল্যাটিসিমাস ডরসি। ঠিক আছে, আচ্ছা, তারপরে খুব প্রমিনেন্ট যেটা মাসেল, যেটা মানে প্রমিনেন্ট বলতে বেশি ইউজড হয়, তোমরা নাম শুনেছো, সেটা হচ্ছে কি, যেখানে ছেলেরা সিক্স প্যাক অ্যাবসের কল্পনা করে, দ্যাট ইজ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস। এটাও শীট লাইক মাসেল, রেক্টাস অ্যাবডোমিনিস। ঠিক আছে, স্যার সেকেন্ড ডেটটা কি? ল্যাটিসিমাস ডরসি। আবার ছোট ছোট কর্ড লাইক মাসেলস কি এই কোনটা স্পেলিং বলো, সেকেন্ড না ফার্স্ট না থার্ড? সেকেন্ড। ল্যাটিসিমাস, LATTI SSIMUS, ল্যাটিসিমাস। ডরসি স্পেলিং হচ্ছে DORSI, ডরসি। ল্যাটিসিমাস ডরসি। থার্ডেরটা কি স্পেলিং বলতে হবে না? ক্লিয়ার? অ্যাবডোমিনিস। Abdominis, correct. ABDOMINIS. The first one is trapezium or trapezius? ট্রাপিজিয়াস, ট্রাপিজিয়াম হচ্ছে একটা জিওমেট্রিক্যাল শেপের নাম। সেই জিওমেট্রিক্যাল শেপের মতন দেখতে বলে মাসেলটার নাম হচ্ছে ট্রাপিজিয়াস, ZIUS। ঠিক আছে, ট্রাপিজিয়াস। এবার ছোট ছোট এরকম ফিট লাইক মাসেলস আছে, যেমন হচ্ছে রোটেটরিস, যেটা আমাদের মানে এই মাসেলস গুলো কিরকম ভাবে থাকে বলতো, এই রোটেটরিস বা ধরো বলছি এক্সটার্নাল ইন্টারকস্টালিস, এই যে মাসেলস গুলো না, এই মাসেলস গুলো কাইন্ড অফ সিরিজ অফ মাসেলস। এটা আরেকটা কনসেপ্ট যেটা একটুখানি তোদের বলি, যেহেতু কথাটা উঠলো। সেটা কিরকম, আমরা ভার্টিব্রাল কলাম পড়িয়েছিলাম তো, ভার্টিব্রাল কলাম এন্ড রিব কেজ। Yes, sir. পড়াইনি? পড়িয়েছিলাম। তাহলে আমি যদি ভার্টিব্রাল কলাম এন্ড রিব কেজের যদি প্রেজেন্টেশনটা যদি দেখি, মানে হাউ ইট ইজ প্রেজেন্ট, সেটা যদি আমি দেখি, তাহলে কি দেখবো, যে
ভার্টিব্রাল কলামেতে এরকম একটার পর একটা ব্লক বাই ব্লক ইন্ডিভিজুয়াল ভার্টিব্রা গুলো আছে, টোটালটাকে নিয়ে পুরো কলামটা তৈরি, তাই তো? Yes, sir. And in between these columns there are certain discs that is known as the intervertebral disc. এটা হচ্ছে তাহলে দেখো আমি যখন মুভ করছি, that means when my vertebral column is moving sideways, এটা একটা রোটেশন হচ্ছে। এই রোটেশনস এর জন্য যে মাসলস গুলো, সেগুলো যদি রোটেটরিস বলি, মাসলস গুলো কিভাবে আছে আবার মাসলস এর কালারটা দিয়ে দেখাই। আমি টোটালটাকে যদিও বলছি রোটেটরিস, একটা ভার্টিব্রা তার নিচের একটা ভার্টিব্রা তার নিচের ভার্টিব্রার সাথে অ্যাটাচড রয়েছে, আবার তার নিচের ভার্টিব্রা হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট অবস্থায় আছে। কি অবস্থা, কি একবার ক্যান ইউ রিপিট প্লিজ? আই ওয়াজ সেইং যে ওটা ফ্ল্যাট অবস্থায় আছে মাসল গুলো। সবকটাই ফ্ল্যাট মাসলস, কিন্তু ফ্ল্যাট মানে কিরকম, এই ধরো একটা ফ্ল্যাট শিট আর একটা ফ্ল্যাট শিটের সাথে এরকম ভাবে লেগে, আমি এতটা বেরিয়ে থাকে না, অনেকটাই ভার্টিক্যালি থাকে, কিন্তু যাতে প্রমিনেন্স আসে আমি তাই জন্য একটু বার করা অবস্থায় দেখাচ্ছি জিনিসটা। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এইটা কিন্তু একটা সেট অফ মাসেল, এই সেটের মধ্যে কিন্তু সব ইন্ডিভিজুয়াল সেপারেট মাসলস রয়েছে। যেমন আমি যদি ভার্টিব্রে কথাটা বা ভার্টিব্রা কথাটা যদি ইউজ করি, তার মানে বা ভার্টিব্রাল কলামটা কি, ইটস আ সেট অফ ভার্টিক্যালি স্ট্যাকড ভার্টিব্রা বা ভার্টিব্রে। টোটাল কলামটা তো তাই যে একটা সেট কিসের সেটটা হচ্ছে ভার্টিক্যালি স্ট্যাকড আপ, মানে একটার পর এভাবে রাখা ইন্ডিভিজুয়াল ভার্টিব্রে গুলো স্ট্যাক করেই তো টোটাল কলামটা, ভার্টিব্রাল কলামটা, তাই তো? হ্যালো, Yes, sir. রাইট? সো ভার্টিব্রাল কলাম বলতে যখন এরকম ভাবে বোঝাচ্ছে, তখন এই যে মাসেলটা লিখেছি, এই মাসেলটার নামটা কিন্তু তখন একটা সিঙ্গেল মাসেলকে বোঝাচ্ছে না, রাদার এই যে টোটাল সেট যার এই কমন ফিচারটা রয়েছে, এই পুরো সেটটাকেই বোঝাচ্ছে এই রোটেটরিস কথাটা বলতে দিয়ে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? আর একটু ক্লিয়ার করার জন্য তাহলে আরো একটা এক্সাম্পল দিই, এখানে অবলিক দিয়ে লিখে আর একটা মাসেল, সেটা কি বলছি, ইন্টারকোস্টালিস মাসেল। ইনফ্যাক্ট এইটার তিনটে টাইপ আছে, এক্সটার্নাল ইন্টারকোস্টালিস, ইন্টারনাল ইন্টারকোস্টালিস, আর একটা হচ্ছে ইনার মোস্ট ইন্টারকোস্টালিস। তো মাসেলটার অ্যাকচুয়াল নামটা কি, ইন্টারকোস্টালিস। ফ্ল্যাট মাসেল, শীট লাইক অ্যারেঞ্জমেন্টে রয়েছে। কিরকম থাকে, আমি যদি আবার ওই রিব কেজের ডায়াগ্রামটাকে যদি এখানে রিপ্রোডিউস করি, সো রিব কেজের যেটা আমি আঁকছি সেটা হচ্ছে স্টার্নাম, আর স্টার্নামের সাথে ইন্ডিভিজুয়াল রিবস গুলো অ্যাটাচ থাকে কোস্টাল কার্টিলেজ দিয়ে, তাই তো? ওল্ড কনসেপ্ট তো এটা। Yes, sir. এই যে ইন্টারকস্টালিস যে মাসেল, এই ইন্টারকস্টালিস মাসেল ইজ প্রেজেন্ট in between the spaces between these two ribs, between these consecutive ribs. So এখানে আমি যদিও তিনটে রিবস দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো রিবস থাকে বডিতে, কতগুলো রিবস আছে? মানে টোটাল 26টা। টোটাল 26 কি? 22, 28 22, 26, 28, আর কোনো ফিগার হতে পারে? টোটাল 24। কারেক্ট, 24। 24 মানে 12 পেয়ার্স, রাইট সাইডে 12 আর লেফট সাইডে 12। যদিও অফ দ্যাট 12 পেয়ার্স আমি এখানে শুধু তিনটে দেখাচ্ছি, so as to illustrate the arrangement of intercostalis. কিরকম ভাবে থাকে ইন্টারকস্টালিস গুলো? এটা যদি আমি ধরে নিচ্ছি যে সেকেন্ড রিব, ইউজুয়ালি এটাই সেকেন্ড রিব হয়। Why is it considered as the second rib? কারণ ফার্স্ট যে রিবটা, এটা আমি দেখাচ্ছি কোথায় অ্যাটাচড হয়েছে, ফার্স্ট নচেতে। ফার্স্ট রিব কোথায় অ্যাটাচ থাকে? ফার্স্ট রিব অ্যাটাচ থাকে হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে, উপরের দিকে।
সুতরাং যেখানে এই জাংশনটা রয়েছে মানে ম্যানোব্রিয়াম স্টার্নি আর বডি অফ স্টার্নি জাংশনের নিচের দিকে যেটা শুরু হয় সেটা হচ্ছে সেকেন্ড রিবটা। তো যাই হোক, এই সেকেন্ড এন্ড থার্ড এই দুটো রিবসের মধ্যে একটা ইন্টারকস্টালিস মাসল ওপরের রিবের বর্ডার থেকে ওপরের রিবের নিচের বর্ডারের থেকে নিচের রিবের ওপরের বর্ডার, কনসেপ্টটা একটু ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য আপার রিব, দ্যাট ইজ দ্য অরিজিন। লোয়ার বর্ডার অফ দ্য আপার রিব থেকে অরিজিন করে, আর ইনসারশনটা হচ্ছে আপার বর্ডার অফ দ্য লোয়ার রিব। থার্ড রিবটা তো লোয়ার নাকি থার্ড রিবটা হায়ার? কোনটা হায়ার? Which one is higher of these two? থার্ড রিব। থার্ড রিবটা উঁচুতে রয়েছে, সেকেন্ড রিবটা নিচুতে রয়েছে নাকি? সেকেন্ড রিব উঁচুতে আচ্ছা। রয়েছে। সেকেন্ড রিব উপরে রয়েছে, থার্ড রিব নিচুতে রয়েছে। সেটাই বলছি যে লোয়ার বর্ডার অফ দ্য আপার রিব, আপার রিব বলতে সেকেন্ড রিবের ক্ষেত্রে, সেই আপার রিবের লোয়ার বর্ডার থেকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অরিজিন। দিস ইজ দ্য অরিজিন। And insertion is out here, that is the upper border of the lower rib. এখানে হচ্ছে ইনসারশন। ক্লিয়ার? এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে যে আপার বর্ডার অফ দ্য লোয়ার রিবে হচ্ছে ইনসারশন আর লোয়ার বর্ডার অফ দ্য আপার রিবে হচ্ছে ইনসারশন, এই অরিজিন। এই কনসেপ্টটা ক্লিয়ার তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এরম ভাবে এই শীট অফ মাসল, আমি কি বলছি, এটা শীটের মতন থাকে। এই শীটের মধ্যে ইন্ডিভিজুয়াল ফাইবারস গুলো সবকটা রয়েছে। প্রত্যেক কটা ফাইবারসেরই অরিজিন হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য আপার রিব আর ইনসারশন হচ্ছে আপার বর্ডার অফ দ্য লোয়ার রিব। তাহলে এইটা একটা মেম্বার গেল। টোটাল ইন্টারকস্টালিস বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা কিন্তু এরকম আরো মেম্বারস রয়েছে। মানে আবার যেমন থার্ড রিবের লোয়ার বর্ডার থেকে আমি আবার আঁকতে পারি, যেটা ইনসার্টেড হবে হচ্ছে, এটা যদি থার্ড রিব হয় তাহলে তার নিচেরটার নাম কি হবে? ফোর্থ রিব। তাহলে ফোর্থ রিবের আপার বর্ডারে কি ইনসার্শন হবে? Are you getting the point? ইয়েস স্যার। Okay. So when I'm using this word intercostalis, this intercostalis refers to all of the intercostalis muscles present between all the ribs. তাহলে কতগুলো এরকম পার্টস হতে পারে? I mean যতগুলো স্পেস আছে between the ribs ততগুলোই এরকম পার্ট হতে পারে। কতগুলো স্পেস আছে in between the ribs? এটা তো বেসিক ক্যালকুলেশনস। কতগুলো ইন্টারকোস্টাল স্পেস থাকতে পারে? রিবস কতগুলো আছে তাই বলো আগে। 24টা। 24টা তো দুদিক নিয়ে, রাইট সাইড আর লেফট সাইড, রাইট দিক লেফট দিক নিয়ে হচ্ছে 24টা। এক এক দিকে কটা করে আছে? 12। তাহলে দুটো করে রিবস এর মধ্যে স্পেসটা কতগুলো থাকবে? 6 হবে। কি করে হবে 6টা? সেই 6টাই থাকবে। ধরো আমি একটা এরকম হরাইজন্টাল দিয়ে আঁকছি, এটা হচ্ছে আমার ফার্স্ট রিব। তাহলে তার হরাইজন্টাল দিয়ে আঁকার পরে এটা হচ্ছে কি আমার সেকেন্ড রিব। তাহলে ফার্স্ট আর সেকেন্ড রিবের মধ্যে স্পেস কটা হলো? একটা হলো। সেরকম আমি যদি থার্ড রিবটা যদি আঁকি তাহলে এখন স্পেস কটা হলো? দুটো। একই রকম ভাবে আমি যদি 4th 5th 6 করে নিচের দিকে 12 অবধি যদি চলে যাই তাহলে এরকম স্পেস কটা হবে? 12টা। 11টা। একটা কম হবে। একটা কম হবে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট, যে একটা কম হবে। কারণ প্রত্যেক সময় দেখা যাচ্ছে একটা রিবের মধ্যে তো কোনো স্পেস হয় না, কিন্তু 1 আর 2 এর মধ্যে স্পেসটা হয়। সুতরাং এইটা হচ্ছে আমার এই যে স্পেসটাকে আমি একটা আলাদা কালি দিয়ে দেখাই দরকার হলে। দিস স্পেস
রেডিংটা দিই সব থেকে বেটার। This space is the first IC. এটা হচ্ছে কি আমার ফার্স্ট আইসি। আইসি মানে হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস, পুরো কথাটা হচ্ছে আইসিএস, ফার্স্ট আইসি স্পেস between the first and the second rib. So accordingly the second ICS এখানে হবে between the second and the third, তাহলে থার্ড হবে হচ্ছে between the third and এখানে কি ছিল, fourth rib ছিল, এটা হচ্ছে fourth rib। তাহলে বোঝা যাচ্ছে এবারে যে একটা করে কম হবে। তার মানে এই প্রসেসটা তুমি যদি করতে করতে, মানে আমি যদি এই প্রসেসটা এখন করাই তাহলে ক্লাসের অনেকটা সময় আননেসেসারিলি ওয়েস্ট হবে, কিন্তু আমি বলছি যে এই প্রসেসটা যদি আমি করতে 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 যদি আমি 12th রিব অবধি যদি চলে আসি, তাহলে আবার আইসিএস আসবে হচ্ছে আবার 11টা, রাদার 11 পেয়ার্স। এটা আমি একদিকেরটা দেখালাম, দুদিকেরটা ধরলে এরকম 11 পেয়ার্স আছে, ঠিক আছে? তো আমার এমফাসিস যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারকস্টালিস মানে কিন্তু যে মাসলস গুলো এখানে রয়েছে, তাহলে কটা মাসল হবে ইন্টারকস্টালিস? যদি আইসিএস 11 পেয়ার্স থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ 22টা, দুদিক মিলিয়ে 22টা, রাইট? বোথ সাইডস, রাইট আর লেফট সাইড মিলিয়ে হচ্ছে 22টা। এই 22টার সেটটাকে একসাথে করে বলা হচ্ছে ইন্টারকস্টালিস, যেটাই হচ্ছে আমি বলতে চাইছি তখন থেকে। ইন্টারকস্টালিস বা রোটেটরিস হচ্ছে পুরো সেটটার নাম। তার মানে আমি এর মধ্যে আলাদা আলাদা করে মাসলস আইডেন্টিফাই করতে পারি যে এখানে 22খানা ইন্টারকস্টালিস আছে। ইনফ্যাক্ট ইন্টারকস্টালিসের কনসেপ্টে যখন আমি ডিটেলসে দেবো তখন এরকম থাকবে যে ইন্টারকস্টালিস 3টে লেয়ারে হয়, একটা একদম সামনে, একটা মিডিলে, আর একটা পেছন দিকে। কি বলছি বুঝতে পারছো কি? ইয়েস স্যার। খুব রাফলি এখানে বলবো, শুধু হিপের মধ্যেই থাকে? হ্যাঁ, কারণ ইন্টারকস্টালিস মানেটাই তো তাই, ইন বিটুইন দ্য রিবস। আচ্ছা আচ্ছা। কষ্ট কথাটার মানে COSTO হচ্ছে এখানে এই পার্টটা রয়েছে COSTO, এটা একটা মেডিকেল প্রেফিক্স বলতে পারো। দিস মিনস রিবস। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এবার একটা ধরো ধরো এটা হচ্ছে আমার একটা রিব, এই রিবের একটা আপার বর্ডার আছে, একটা লোয়ার বর্ডার আছে। এবার আমি যদি লোয়ার বর্ডারটাকে যদি বলি, তাহলে লোয়ার বর্ডারে একটা সামনের দিক রয়েছে আর একটা পেছনের দিক আছে, থাকবে তো? ইয়েস স্যার। যে কোনো জিনিসেরই থাকবে, সেটা একটা যার থিকনেস আছে তার একটা সামনের দিক একটা পেছনের দিক থাকবে। তো অ্যাকর্ডিংলি এই যে রিবস গুলোরও একটা বলতে পারি সেটা হচ্ছে যে বাইরের দিকের, একটা হচ্ছে ভেতরের দিকের। সো বাইরের দিকের মিনস দ্য আউটার ইন্টারকস্টালিস, আর একটা হচ্ছে ভেতরের দিকে, দ্যাট ইজ দ্য ইনার ইন্টারকস্টালিস। এবং শুধু তাই নয়, খুব ভেগলি অনেকের মধ্যে আর একটা ইন্টারকস্টালিসের লেয়ার পাওয়া যায়, সেটা হচ্ছে ইনার মোস্ট ইন্টারকস্টালিস। 3টে লেয়ার পাওয়া যায়। এগুলো আমি মানে ডায়াগ্রাম এঁকে তো প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো, প্লাস আমি ডেমনস্ট্রেশন দেখাচ্ছি আর কি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো কি করে হয়। আপাতত কনসেপ্টটা কি বোঝা গেল যে অনেক ফ্ল্যাট মাসেলস এখানে রয়েছে এবং বেশ কিছু নাম রয়েছে ফ্ল্যাট মাসেলস এর, যেটা সিঙ্গেল মাসেলকে ইন্ডিকেট না করে একটা সেট, একটা গ্রুপ অফ মাসেলস কে ইন্ডিকেট করছে। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? Yes, sir. ইয়েস স্যার। ওকে, Yes, sir. সো একটু দেখে নাও টোটাল এখন অব্দি যতটুকু করালাম লাস্টের দিকটা, এটাতে কোথাও কোনো প্রবলেমস আছে নাকি? এই জেনারেলাইজেশনটা যেন মাথায় থাকে যে এ মাসেলস গুলো, এক্সিয়ালস মাসেলস গুলো, মোস্টলি দে আর অল sheet like presentations, they are having sheet like presentations, though few muscles এই axial পার্টে রয়েছে, যেমন ধরো বলছি লিভেটার স্ক্যাপুলে, এই লিভেটার স্ক্যাপুলে মাসেলসটা পিওরলি শীট লাইক নয়, খানিকটা কর্ড লাইকের মতন। বা বলছি যেমন টেরিস মেজর বা টেরিস মাইনর, এই মাসেলস গুলো আবার অনেকটাই কর্ডের মতন। হ্যাঁ, তো ব্যাপার কি হচ্ছে না, যেইগুলো কর্ডের মতন মাসেলস, খানিকটা শীটের মতন খানিকটা কর্ডের মতন, সেইগুলো এটা একটা থার্ড জেনারেলাইজেশন হিসেবে নিতে পারো
Generation number 3. এখানে তো দুটো জেনারেশনস দেখিয়েছি 1 and 2 দেখিয়েছি মনে আছে এই যে এইখানে Yes, sir. লিখেছো তো 1 and 2 হ্যাঁ, so স্যার, this is the লিখেছি, second স্যার। one third one এখানে আরেকটা লিখে নিতে পারো আমি সাইডে লিখছি third one টা সেটা কি সেটা হচ্ছে those axially present muscles having attachment to bones of appendicular skeleton are mostly having the cord-like presentation, though generally the axially present muscles are sheet-like. Are mostly having bit of কথাটা দিয়ে দিলাম খানিকটা cord-like presentation. Okay, দেখা যাচ্ছে না পড়ে দেবো একবার স্যার, রিপিট করে দিন একবার। স্যার রিপিট করে দিন। Fine. Those axially present muscles having attachment to bones of appendicular skeleton are mostly having a bit of cord-like presentation. Though generally the axially present muscles are sheet-like. ঠিক আছে মানে জেনারেলি যত axial present muscles থাকে সেগুলো sheet like হয় কিন্তু সেই সমস্ত মাসেলস গুলো যেগুলো appendicular bones এর সাথে attached রয়েছে সেই মাসেলস গুলো খানিকটা cord like বুঝতে পারলাম যেমন হচ্ছে এক্সাম্পলস এখানে লিখতে পারো teres major teres minor levator scapulae ঠিক আছে যে নামগুলো একটু আগে বললাম বুঝতে পারলেন হ্যালো Yes, sir. Sir, second tag এক্সাম্পলস গুলো কোনটা
স্যার সেকেন্ডটা। মানে সেকেন্ড জেনারেলাইজেশনটা হ্যাঁ স্যার। সেটা এখানে রয়েছে। Generally muscles of the axial part bracketed thorax, abdomen, upper back with neck, comma lower back and head স্যার do have sheath স্যার presentation. Uh-huh. স্যার একটু হ্যাঁ, বলো। করুন না, একটু ক্লোজ আপ করুন, পুরোটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে এবার না 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 না, একটু ছোট করুন, আর একটু ছোট করুন, এবার আর একটু। ঠিক আছে হ্যাঁ no. So generally muscles of the axial part within bracketed thorax, abdomen, comma upper back with neck মানে পেছনের উপরের অংশ নেক সহ, তারপরে হচ্ছে লোয়ার ব্যাক এন্ড হেড ডু হ্যাভ শীট লাইক প্রেজেন্টেশন। স্যার টেরিস মেজর মাইনর আরেকটা কি বললেন এক্সাম্পল? লিভেটাস স্ক্যাপুলা বললাম। ইভেন এটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একই মাসেলস এর একটা দিক শীটের মতন আর একটা দিক কর্ডের মতন। তার একটা এক্সাম্পল হচ্ছে ডেলটয়েড। ডেলটয়েড মাসেলটা যখন এখানে থাকে এইখানটা শীটের মতন, কিন্তু ডেলটয়েড মাসেলটা একদম মনে করে দেখো একটা ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাসে হিউমেরাস যে বোন, ওই হিউমেরাস বোনের একটা জায়গা দেখেছিলাম না ডেলটয়েড টিউবেরোসিটি বলে। হ্যালো, মনে পড়ছে? একটা ছোট্ট জায়গা উঁচু ছিল ইয়েস স্যার, ইয়েস হিউমেরাস স্যার, বোনের এবার মধ্যে, মনে পড়েছে। হ্যাঁ মনে পড়েছে? ওই Yes, sir. ডেলটয়েড টিউবেরোসিটিতে এই ডেলটয়েড মাসেলটা গিয়ে ইনসার্টেড হয়, মানে ডেলটয়েড মাসেলের ইনসার্শনটা হচ্ছে হিউমেরাসে। যখনই হিউমেরাসের ওপরে গেল তখনই ওটা এরকম দড়ির মতন শেপ হয়ে গেল, সরু হয়ে গেল। কিন্তু যখন এটা এই এক্সিয়াল পার্টে কাঁধের জায়গাটাতে আছে তখন ওটা বেশ চওড়া শীটের মতন থেকে গেল। মানে যখনই জিনিসটা অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের দিকে যাচ্ছে তখনই জিনিসগুলো কি হয়ে যাচ্ছে, সরু দড়ির মতন হয়ে যাচ্ছে। কিন্তু যতক্ষণ ওই জিনিসটাই আমার এক্সিয়াল পার্টে থাকছে ততক্ষণ ওই জিনিসটা কর্ডের মতন, এই সরি শীটের মতন থাকছে। কি নাম বললেন? মাসেলটার নাম বললাম ডেলটয়েড। ওই ডেলটয়েডের নামেই তো হিউমেরাসের ওই প্রজেক্ট নামটা এসছে, ডেলটয়েড টিউবেরোসিটি নামটা। আচ্ছা, তো তাহলে এই একটা মাসেলই, আর কোনো মাসেল নেই? এই দুটোই থাকে? হ্যাঁ হ্যাঁ, তোমার সোয়াস মেজর বলে একটা মাসেলস আছে। সোয়াস মেজর মাসেলটা এই তোমার যে ভার্টিব্রাল কলাম, এই ভার্টিব্রাল কলামের যে লাম্বার ভার্টিব্রে আছে না, মনে পড়ছে লাম্বার ভার্টিব্রে, সার্ভাইকাল থোরাসিক তার নিচে লাম্বার, সেই লাম্বার ভার্টিব্রে সাইডের থেকে অ্যাটাচড হয় হচ্ছে থাইতে গিয়ে, ঠিক আছে? সেটার নাম হচ্ছে সোয়াস মেজর। তার মানে দেখো লাম্বার যে পার্টটা, লাম্বার পার্টটা হচ্ছে এক্সিয়ালের পার্ট, আবার থাইটা চলে গেল অ্যাপেন্ডিকুলারের পার্ট। সোয়াস মেজর যখন অরিজিন করছে লাম্বার পার্টটার থেকে তখন শীটের মতন, আবার যখন ইনসার্শনের দিকে যাচ্ছে থাইয়ের বোনের দিকে মানে ফিমারের দিকে তখন সেটা কর্ডের মতন। সোয়াস মেজর, সোয়াস মাইনর, আরো এক্সাম্পলস আছে আর কি। আমি এবার ইন্ডিভিজুয়াল মাসেলস গুলোকে নিয়ে আসবো। আমি একটা মাসেলস এর জেনারেল ওভারভিউটা দিলাম। অ্যাকচুয়ালি এইটা আমার লাস্ট ক্লাসে আরো বেশি করাতে পারতাম যদি লাস্ট ক্লাস আজকের ক্লাসটা দুটোই এটা দিয়ে পেতাম, কিন্তু লাস্ট ক্লাসটা কিরকম কেটেছে সেটা মানে তোমরা অনেক ভালো জানো আমার থেকে। এই ক্লাসটা কি অনেক বেশি স্মুথ নয়? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, এখন অনেক অব্দি অনেক। কিন্তু একটা ইন্টারাপশন নেই, প্রচুর জিনিস লিখিয়ে দেখাতে পেরেছি, ছবিকে দেখাতে পেরেছি। এবার তো আমি ছবি আরো আনছি, সেই ছবির ওপরে আমি লিখতে পারবো। আমি এমনভাবে ছবিটা আনবো যে ছবির ওপরে আমি লিখে জিনিসগুলো পয়েন্ট আউট করে তোমাদেরকে বোঝাতে পারবো। সেই সুযোগ আগের দিনের ক্লাসে ছিলই না, কারণ আমার লেখার কোনো যন্ত্র নেই। আজকে আমার লেখার যন্ত্র আছে, ডিজিটাল পেন প্যাড এভরিথিং আমার আছে, যেটা আমি ইউজ করছি। যাই হোক, বেশ কিছু কনসেপ্টস যেটা আমি আগের ক্লাসে দেবো বলে ভেবেছিলাম প্লাস এই ক্লাস মিলিয়ে খুব কম্প্যাক্ট ফর্মে অনেকগুলো কনসেপ্টস কিন্তু সেই সকাল 10টার থেকে এখন 12টা 20 বাজে দিয়ে দিলাম, 2 ঘন্টা 20 মিনিটে।
আমার মনে হয় এইবার তোমাদের সময় হচ্ছে একটু যা যা লিখেছো পাতাগুলো উল্টে কি হলো না হলো এটাকে দেখা। আমি ক্লাস আজকে আবার নেবো হচ্ছে একটা হাফ অ্যান আওয়ার মতন ব্রেকের পরে নেবো। এখন বাজে হচ্ছে 12:20, ঠিক আছে? আমি বোধহয় 10 মিনিট বাড়তি টাইম দিচ্ছি যাতে তোমরা খাওয়া দাওয়া সেরে লাঞ্চ সেরে একটু এই স্টাডি মেটেরিয়ালস যেগুলো এখন নিলে সেগুলোকে দেখতে পারো, যাতে ডাউটস গুলো লিস্টিং হয়। কারণ ব্যাপারটা আমি যেটা হচ্ছে বুঝতে পারছি সেটা হচ্ছে হয়তো এখন কোনো ডাউটস হচ্ছে, হয়তো রেখে দিচ্ছ যে ডাউটসটা পরের ক্লাসে জিজ্ঞেস করবে বলে। এখন পরের ক্লাসটা হচ্ছে আবার পরের সপ্তাহে, মানে 7 দিন 6 দিন পরে হচ্ছে। ব্যাপারটা তো মাথার থেকে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য একটু যে স্কিমিং করে নাও আর কি, হ্যাঁ, চোখের দেখা যেটাকে বলে সেটা ইংরেজিতে হচ্ছে স্কিমিং করা। তো কি কি প্রবলেম বেরোচ্ছে তারা লিস্ট করে নাও, সেটা আমি নেক্সট এতে রিজলভ করে দেবো, ঠিক আছে? লেখাটা কখন দিতে হবে? দেখো কোয়েশ্চেন্স লেখা তো তুমি যখন তখন দিতেই পারো, মানে ক্লাসের শেষেও দিতে পারো, কিন্তু কি লিখতে হবে সেটা কি মনে মনে আগে আইডিয়া করে নিতে পেরেছো, সেটা ইম্পর্টেন্ট। সেই আইডিয়াটা যদি তোমার মনে হয়ে গিয়ে থাকে তাহলে তুমি লেখা, ব্যাস, তাহলে তুমি লেখা দিতে পারছো। কিছু কিছু কোয়েশ্চেন হয়েছে। আচ্ছা, একটা আমি কথা বলি তাহলে, কেউ টোটাল বোধ হয় 4টে না 5টা কোয়েশ্চেন দিয়েছো, তাই না? আমি টোটাল কটা কোয়েশ্চেন দিয়েছি? 5টা। তো সকলে মিলিত মিশ্রিত ভাবে সবাই কাছ থেকে আমি এক্ষুনি 5টা উত্তর চাইছি না, কিন্তু এক একজনের অন্তত একটা করে করো আলাদা আলাদা, তাহলে আমি জেনারেল ক্লাসের কি আইডিয়াটা হলো সেটা জেনে যাব, একটু পরেই জেনে যাবো লেখাটা দেখে, ঠিক আছে? আর সেই অনুযায়ী যদি মনে হচ্ছে যে তোমাদের আইডিয়াতে কোনো ত্রুটি রয়েছে, কোনো ডেফিসিয়েন্সি বা শর্টকামিং আছে, অ্যাকর্ডিংলি আমি তোমাদেরকে আবার সেই জায়গাটাকে ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে লেখাটা মানে দেবো কোথায়, মানে আপনাকে মানে গ্রুপে দেবো? হ্যাঁ দিতে পারো লেখাটা, হ্যাঁ গ্রুপে দিতে পারো। গ্রুপে শোনো তাহলে একটা কাজ করো, তোমরা যদি মনে করছো মিউচুয়ালি ডিসকাস করে দেখবে বা কি করে দেখবে, 5টা কোয়েশ্চেন 5 জন আলাদা আলাদা স্টুডেন্ট গ্রুপে দিয়ে দাও। অন্তত 1-2 জন করে যদি স্টুডেন্ট বোঝে তাহলে বুঝবো যে আইডিয়াটা কারোর কাছে 4টে আছে, 4টে আলাদা আলাদা স্টুডেন্টস। আমি চাইছি 4টে কোয়েশ্চেন্স এর আনসারটা, তাতে একটা ওভারঅল আমার আইডিয়া হবে যে আমি ঠিকঠাক বোঝাতে পারলাম কি পারলাম। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা এবার আমার যেটা কাজ সেটা আমি দেখি আদৌ করতে পারছি কিনা, সেটা হচ্ছে যে এই মিটিংটাকে টেম্পোরারিলি এবার অফ করতে হবে আমাকে, along with the recording and all that stuff। তো সেটা সিস্টেমের থ্রু দিয়ে, সিস্টেমে অনেক বেশি স্মুথ, কিন্তু আমি টেকনিক্যালিটিস গুলো জানি না, কারণ আমি মাইক্রোসফট টিমস রিলেটিভলি কম ইউজ করি, সেটা আমি আগেই অ্যাডমিট করেছি। আচ্ছা এবারে বুঝতে পেরেছি কি করে জিনিসটা হবে। ইউ আর রেকর্ডিং, আচ্ছা রেকর্ডিংটা তো তোমরা পেয়ে যাবে। আমাকে একটু বলো যে অ্যাটেন্ডেন্সটা এখানে কোত্থেকে পাবো পরে? আমি খুঁজে দিচ্ছি তো। স্যার আপনাকে স্ক্রিনশট নিতে হবে। চ্যাট বক্সে পাওয়া যাবে। আচ্ছা আমি একটা মিটিং ইনফো বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমি একটা জিনিস দেখি। আচ্ছা এটা হচ্ছে জয়েনিং ইনফো, চ্যাট বক্সে পাওয়া যাবে না? হ্যাঁ স্যার। স্যার আপার হ্যাঁ রাইট হ্যান্ড কর্নারে দেখুন এটা আছে চ্যাট বক্সে, মেসেজ টাইপের একটা আইকন আছে। হ্যাঁ সেটা ছিল যখন মোবাইলের থ্রু দিয়ে করছিলাম। এখানে শো পার্টিসিপেন্টস, আচ্ছা শো পার্টিসিপেন্টস বলতে এটা হলো শো কনভারসেশন। সো কনভারসেশনের মধ্যে 4টা হলো মিটিং স্টার্টার। একটুখানি দাঁড়িয়ে যাও, না হলে একটা এই পরে দিতে হবে। আফটার অল কেউ একজন কি পারবে টেম্পোরারিলি এই স্ক্রিনশটটা পুরো নিয়ে রাখতে, টোটাল অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখো। যদি আমি না পাই সেক্ষেত্রে তাহলে একটু নিয়ে রাখো স্ক্রিনশটটা। ইন কেস যদি আমি মিটিং এর পরে না পাই তাহলে তোমার কাছ থেকে স্ক্রিনশটটা নেব। দরকার হলে একজনের বদলে 3-4 জন নিয়ে রাখো যাতে কোনো এরর না হয়, যাতে সকলের অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক রেকর্ড হয়। তার জন্যই বলছি স্ক্রিনশটটা নিয়ে রাখতে। আর আমি খুঁজবো এর মধ্যে যে কোথায় গেলে এটা পাওয়া যাচ্ছে। মিটিং অপশনস গিয়ে আমি দেখি।
meeting of humans, attendance, provide captions. ঠিক আছে, থাকবে তো কোথাও না কোথাও একটা নিশ্চয়ই। এটা হচ্ছে ব্রেকআউট গ্রুপস। আচ্ছা আচ্ছা, পার্টিসিপেন্টস এটা রেকর্ডিং। আচ্ছা, আমি টেম্পোরারি মিটিং তাহলে এন্ড করছি। হ্যাঁ, তোমরা এটা নিয়েছো, স্ক্রিনশটটা নিয়েছো? হ্যাঁ স্যার নিয়েছি। Yes, sir. ওকে, যদি প্রয়োজন লাগে আমি বলবো মিটিং এ, লাইভ মিটিং এ, তখনই আমাকে স্ক্রিনশটটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে স্যার শেষ ফার্দার করছি কটা থেকে ক্লাস শুরু? 1টা থেকে, ঠিক আছে? যেরকম তোমাদের অফলাইনে শিডিউল থাকে সেরকমই আর কি। তোমাদের তো 50 মিনিটস এর ক্লাস, 10টা থেকে যদি শুরু হয়ে থাকে তাহলে 10:50-এ একটা 50 মিনিটস, 10:50 থেকে 11:40-এ আর একটা 50 মিনিটস, তাই তো? তাই তো হচ্ছে হিসাবে 40, হ্যাঁ 10 আর 11:40 আর একটা 50। আর থার্ড 50 মিনিটসটা হচ্ছে এই তোমার 11:40 থেকে 12:30 অবধি। 12:30 মানে এখন বাজতে চলবে। আমি 4 মিনিট আগে দিলাম যাতে তোমরা এই লেখাগুলোকে একটু দেখতে পারো এবং যতটুকু এখন হলো বিগত 2.5 ঘন্টা অবধি যা যা হলো সেইগুলোর একটা শর্ট রিক্যাপ করে নিতে পারো, যাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া যেতে পারে। সেই জন্য আমি দিলাম। তাহলে আমি এখনকার মতন ক্লাসটা টার্মিনেট করছি, 1টার থেকে আবার স্টার্ট করব, ঠিক আছে? সকলে বুঝতে Okay, পারলে? sir. ওকে স্যার। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ স্যার।